আপনাকে ও প্রিয় লিসেনারদেরকে দেশে ও দেশের বাইরে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আপনার দোয়ায় মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় আমিও ভালো আছি। রাসেল ভাই ও প্রিয় লিসেনার, এই মর্মান্তিক ঘটনাটা আমার নিজের সাথেই ঘটেছে। আমার অনুরোধ, আমার ঘটনাটি আপনি পড়ে শোনাবেন, কারণ আমার বাসায় অনেক দূরে, তাই ভূত.com স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব নয়। কিছু কথা না বলে থাকতে পারলাম না। আপনার ভালোবাসা, আপনার কণ্ঠস্বর আমার রক্তে মিশে আছে সেই 2012 সাল থেকেই। আপনার ভালোবাসার মাঝেই পড়ে আছি। প্রতিটি রাত 11টার পরে ইউটিউবে সার্চ বক্সে গিয়ে আপনার ঘটনা শুনি আর শুনতে শুনতে ঘুমিয়ে যাই। আমি সাব্বির মাহমুদ, জেলা ঠাকুরগাঁও থানা, পীরগঞ্জ গ্রাম, রঘুনাথপুর। রাসেল ভাই, অনুরোধ করব মোবাইল নাম্বারটা প্রকাশ করবেন না। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আমার বন্ধু সংখ্যা অনেক বেশি, তবে কিছু বন্ধু আমরা খুবই দুষ্টু ছিলাম, যা বলার মতো না। সকালে উঠে স্কুল যেতাম, স্কুল থেকে এসে স্কুলের ব্যাগটা কোনো রকমে রুমের বারান্দায় ফেলে পালিয়ে যেতাম। খেলার মাঠে নয়তোবা কোনোদিন পুকুরের পাড়ে চলে যেতাম। সারাদিন খেলতাম আর বাগানের ফল দেখে রাখতাম। সারাদিনের ছুটোছুটি ক্লান্ত শরীর নিয়ে বাসায় ভয়ে ভয়ে যেতাম, কেউ যেন না দেখে। বাসায় গিয়ে কিছু খেয়ে শুয়ে পড়তাম, খুব উচ্চস্বরে বই পড়তাম। মা পড়া শুনে আর কিছুই বলতো না। তখন আমরা এসএসসি দেব। কিছু বন্ধুর নাম তো বলতেই হয়, জসিমুল, চানমিয়া, তাজমুল, আনোয়ার। একটা কথা বলে রাখি, আমার বন্ধুদের মধ্যে চানমিয়া ও তাজমুল তুলা রাশি ছিল। আমরা এই কয়জন বন্ধু খুব দুরন্ত পাখির মতো ছিলাম। কার কার গাছে ফল দেখে রেখেছি। ঠিক রাত 9টার পরে একে একে সবাই বাসা থেকে বের হয়ে যেতাম। কিছু কথা বলে রাখা ভালো, আমাদের সবার বাসাগুলোর মেইন প্রপার্টি কাছেই ছিল। বাসার পাশেই রেল স্টেশন, থানা, খেলার মাঠ, কলেজ, স্কুল, অনেক পারিবারিক কবরস্থান। আমাদের বাসার সামনে সারা রাত দোকানপাট খোলা থাকতো, তাই বাসার সবাই ততটা খুঁজতো না। আর সবাই এভাবেই সবার বাগানের ফল পেরে খেতাম আর মজা করতাম। আমরা কোচিং ছুটি হওয়ার পর যার গাছের ফল পেরেছি তাদের বাসায় যেতাম। কোনো এক বিষয় নিয়ে গিয়ে দেখতাম তাদের মন মেজাজ খুব খারাপ। সুন্দর মতো কথা বলে চলে আসতাম। আর চানমিয়া ও তাজমুল, তাদেরকে বলতাম কেউ কিছু আমাদের কথা জানতে পারেনি। এভাবেই ফলমূলের সিজনগুলো খুব মজায় আনন্দে কাটাতাম। শুক্রবার জুমার নামাজ শেষ করে আমি এবং আনোয়ার হাঁটতে হাঁটতে আমাদের বাসার প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে দেখতে যাই যে কার বাগানে ফল আছে। দেখি তাজমুলের মামার বাড়ির পাশে পারিবারিক কবরস্থান, তার পাশেই অনেক পুরনো কাঁঠাল গাছ, আম গাছ। অনেক বড় বড় কাঁঠাল, প্রায় এক একটা কাঁঠালের ওজন 10 থেকে 15 কেজি হবে, যেটাকে আমরা খাজা কাঁঠাল বলে থাকি। সবাই বিকেলে একসাথে হয়ে বললাম যে আজকে রাতে সেখানে আমরা যাব। বাট তাজমুল কোনো কিছুতে রাজি হচ্ছে না, কারণ তার মামার বাড়ির পাশে। তাই অনেক কিছু বলার পরে সে রাজি হয়ে যায়। ঠিক যেমন কথা তেমন কাজ। রাত 9টায় কেউ পাটের ক্ষেতের বস্তা, কেউ রশি, কেউ ধারালো কাতি আর কেউ টর্চ লাইট নিয়ে সবাই একসাথে রওনা হলাম। সেখানে পৌঁছাতে 1 ঘন্টা লেগে গেল। কি বলবো আমার প্রিয় লিসেনারদের, যারা এত রাতে কবরস্থানে গিয়েছে তারাই বুঝতে পারবে। অনেক অন্ধকার, ঝিঝি পোকার শব্দ আর জোনাকি পোকার নিভু নিভু আলো। সারা শরীরে কেমন যেন বাতাস লাগছে। হঠাৎ তাজমুল সবাইকে বলল, তোরা সূরা পড়ে বুকে ফু দিয়ে নে। আমরা সূরা পড়ে বুকে ফু দিয়ে পারিবারিক কবরস্থানের কাছে গেলাম। যাওয়ার পর কে গাছে উঠবে আমরা কথা বলে নিলাম। গাছে উঠবে আনোয়ার ও চানমিয়া। প্রথমে চানমিয়া উঠল, এরপর পাটের বস্তার মধ্যে রশি কাতি ঢুকিয়ে তার হাতে দিলাম। এরপরে উঠল আনোয়ার। চানমিয়া একটা ডালে উঠেছে, যে ডালটা আঁকা বাঁকা চলে গেছে এক কবরের ওপর। সে ডালে অনেক বড় বড় কাঁঠাল, আর নিচ থেকে লাইট মেরে বলছি, আর এই দিকে আসবি না, এখানে কয়েকটা কবর আছে। চানমিয়া বস্তাটা গাছের ডালের সাথে খুব সুন্দর করে বেঁধে নিল। এইবার সে একটা কাঁঠাল কেটে বস্তায় ঢুকিয়েছে। ঠিক তখনই নিচ থেকে তাজমুল বলে উঠল, চানমিয়া তুই নেমে আয়, আজকে হবে না, চল সবাই বাসায় যাই। কিরে, কি হলো তোর, কেন নামতে বলছিস? তাজমুল বলছে, তুই আগে নাম, পরে বলছি। এর 30 সেকেন্ডের মধ্যেই শুরু হলো ঘূর্ণিঝড় আর ওপর থেকে কিছু পড়ার শব্দ। এর সাথে সাথেই আনোয়ার চিৎকার দিয়ে বলে উঠল, চানমিয়া নিচে পড়ে গেছে, চানমিয়া নিচে পড়ে গেছে। আমরা সাথে সাথে লাইট অন করে দেখি চানমিয়া কবরের ওপর পড়ে কবর ভেঙে একেবারেই ভেতরে ঢুকে গেছে। আমরা সবাই দৌড়ে কবরের পাশে গিয়ে দেখি চানমিয়া কবরের ভেতরে জ্ঞান হারিয়ে ফেলেছে। আর জসিমুল বলে উঠল, গাছে লাইট মার, আনোয়ার গাছে আছে।
আমি গাছের দিকে লাইট মেরে দেখি আনোয়ার তো গাছে নেই। জসিমুল, আনোয়ার গাছে মেরে। তাজমুল বলে উঠল, আগে চাঁদ মিয়াকে দেখ, কবর থেকে তুলে নিয়ে আয়। একটা বিষয় বলে রাখি, তাজমুল অনেক সূরা জানতো এবং 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর সে অনেক সাহসী ছিল। তাই গাছের ডালপালাগুলো মাটিতে আঁচড়ে মুচড়ে পড়ছে, কুকুর ডাক দিচ্ছে, পাখির ডাক, শেয়ালের ডাক, ঝিঝি পোকার শব্দ, অনেক কিছু বেড়ে গেছে, অনেক গুণ। আমরা সবাই থমকে আছি। আমি চিৎকার করে কেঁদে ফেলেছি, হে আল্লাহ, কি হচ্ছে এসব? তাজমুল বলে উঠল, কেন কাঁদছিস? চুপ কর, লাইট মার, আমি নামছি কবরে, ইনশাল্লাহ কিছুই হবে না আমাদের। এই কথা বলে সে কবরে নামলো। কিন্তু তাজমুল, চাঁদ মিয়াকে তোল, কবর থেকে তোল ওকে। তাজমুল বলে উঠল, লাইটটা দে। যেমনই লাইট মেরেছে চাঁদ মিয়ার মুখে, দেখি সারা মুখ জুড়ে শুধু রক্ত, রক্ত আর রক্ত। দাঁতে দাঁত, কামড় বসিয়ে জিব্বার সামনের অংশটুকু মাটিতে পড়ে আছে। তাজমুল চাঁদ মিয়ার কোমরের অংশ ধরে তাকে বসিয়ে দিয়ে বলল, আমি একা একা উঠাতে পারবো না, জসিমুল তুই নাম। জসিমুল শুধু হুঁ বলে কবরে নামলো। এর মধ্যেই আনোয়ার কোথা থেকে দাঁড়িয়ে এসে জসিমুলের মাথায় পা দিয়ে সজোরে লাথি মেরে কবরে ফেলে দিল। জসিমুল শুধু মা বলে চিৎকার দিয়ে তাজমুলের উপরে গিয়ে পড়লো। এই সব দেখে সেন্সলেস হয়ে পড়ি। আমার যখন সেন্স ফিরে আসে, আমি তখন চোখ খুলে তাকাই, দেখি তাজমুল, জসিমুল আমার পাশে সেন্সলেস হয়ে পড়ে আছে। তাদের হাতে পায়ে কামড়ের দাগ, যেমন মাংস চিড়ে চিড়ে খায়। আমি ভয়ে ভয়ে আল্লাহর নাম নিয়ে কবরের দিকে তাকালাম। দেখি আনোয়ার চাঁদ মিয়ার বুকের ওপরে বসে ডান হাতের আঙুলগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি করব ভাবতে পারছি না, শুধু মনের ভেতরে এইটুকু কাজ করছে, পালাতে হবে। আল্লাহর নাম নিয়ে সূরা ইয়াসিন পড়তে পড়তে পালানোর চেষ্টা করি, কিন্তু পারি না। শরীরে শক্তি নেই, হাত পা কিছুই নাড়াতে পারছি না। শুধু কবরের ভেতর থেকে কথার আওয়াজ ভেসে আসছে, সব খাবো, সব খাবো। মনে মনে যতগুলো সূরা জানি এলোমেলো ভাবে সব পড়তে লাগলাম। কোনো কিছুতেই কাজ হচ্ছে না। ভেবে নিলাম আজকে মৃত্যু অনিবার্য। মার কথা খুব মনে পড়ছে, হে আল্লাহ তুমি রক্ষা করো। এই সব ভাবতে ভাবতে আবার কবরের ভেতর থেকে খাওয়ার আওয়াজ। এইবার খাওয়ার শব্দটা যেন কেমন আঙুর ফল খাচ্ছে তেমন রসালো, আবার সেই শব্দ হুহু করে বাড়ছে। একটু কষ্ট করে চোখ ঘুরিয়ে তাজমুলের দিকে তাকালাম। দেখি তাজমুল আমার দিকে তাকিয়ে ছোট বাচ্চাদের মতো মুচকি হাসছে, আর কবরের দিকে চোখের ইশারা দিয়ে তাকাতে বলছে। আমি খুব কষ্ট করে চোখ ঘুরিয়ে তাকাই কবরের দিকে, আর কিছুই দেখতে পাই না। শুধু কবরের ওপরে কালো কুচকুচে অন্ধকার। মনে হচ্ছে বিশাল কালো হাতি দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। তার সারা শরীর দুর্গন্ধে ভরা, আর পেটের নাড়িভুড়ি বের হয়ে আসছিল। আমি আর পারলাম না, সেন্সলেস হয়ে পড়ি। সেন্স ফিরে আসে যখন, তখন খুঁজে পাই নিজেকে ঠাকুরগাঁও জেলা সরকারি হাসপাতালে। আমার বেডের পাশে তাজমুল, তার বেডের পাশে আনোয়ার, পরের বেডে জসিমুল, আমার মা, আমার বোন, তাজমুলের বাবা মা, আনোয়ারের বড় ভাই, জসিমুলের ভাবি, সবাই, পরিবারের সবাই এসেছে। 3 দিন ধরে আমরা হসপিটালে। আলম বলল চাঁদ মিয়ার 2 চোখ ছিল না, তার বুকের মাঝে অনেকটা অংশ ফাড়ানো অবস্থায় ছিল, অনেকটা ফাটানো। এই কথা শুনে আমার বুকের ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। নিজেকে ধরে রাখতে পারছি না। এ কি হলো আল্লাহ, কেন এমন হলো? আমার 6 মাস লেগেছে সুস্থ হতে। রাসেল ভাই ও প্রিয় লিসেনার, কি মনে হচ্ছে এখানেই সমাপ্ত? না, পার্ট 1 শুনলাম। এই ঘটনার 4টি পার্ট আছে। এই 6 মাস কিভাবে অতিবাহিত হয়েছে সে ঘটনা অনেক বড়। বলতে গেলে 3-4টা এপিসোড লেগে যাবে। রাসেল ভাই ও প্রিয় লিসেনার ভাই বোনেরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। সুস্থ থাকবেন। আর হ্যাঁ, রাসেল ভাই লেখার মাঝে অনেক ভুল ত্রুটি হয়েছে, সাজিয়ে লিখতে পারিনি, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। Spirit, be here with me. Get to me. Boot.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি সিফাত আলম বলছি চট্টগ্রাম থেকে। ঈদ স্পেশাল এপিসোডের পর আজ আবারও ফিরে এলাম নতুন একটি ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি যিনি আমার সাথে শেয়ার করেছেন তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কেননা আমি ঘটনাটি লেখার পুরোটা সময় জুড়ে তিনি আমাকে ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ঘটনাটি লিখতে সাহায্য করেছেন। সঙ্গত কারণে তিনি তার নামটি প্রকাশ করতে পারছেন না জন্য এখানে আমি তার ছদ্মনাম হিসেবে রুহানি ব্যবহার করছি।
রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ঘটনাটি কক্ষের ভাষায় লিখছি আপনাদের বোঝার সুবিধার জন্য। বলতে শুরু করেন রুহানি। ঘটনার সালটা 2009 আর ঘটনার শুরু 23 সেপ্টেম্বর। তবে আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলাম। ঘটনা শুরুর আগে আমার পরিবারের কিছু বিবরণ দিয়ে নেই। আমরা যৌথ পরিবার। পরিবারে আমার মা, বাবা, চাচা, চাচি আর চাচাতো ভাই বোনেরা থাকতেন আমাদের সাথেই, এখনো থাকেন। আমাদের বাড়িটা অনেক বড়। বাড়ির এক পাশে আছে আমাদের পারিবারিক কবরস্থান। সেখানে আমাদের পরিবারের প্রায় 20 থেকে 30টি কবর রয়েছে। সেখানে বেশ বড় বড় কিছু গাছ, যেমন আম, কদম, এইসব ছিল একটা সময়। এখন মূল ঘটনায় আসি। যে বছর ঘটনাটি ঘটল সেই বছর আমাদের পরিবারের ওপর নেমে এসেছিল শোকের ছায়া। সেই বছর রোজার ঈদের দ্বিতীয় দিন আমার চাচাতো বড় ভাই মারা যান। তিনি খুব ভালো সাঁতারও ছিলেন। খুব ইচ্ছে ছিল ওনার আর্মিতে যাবার। সে সময় তিনি ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ারে ছাত্র ছিলেন। সাঁতারু হিসেবে পেয়েছিলেন সোনালী মেডেল, যা আজ স্মৃতি হয়ে পড়ে আছে আমাদের ঘরে। এত ভালো একজন সাঁতারুর মৃত্যুও হয় সাঁতার দিতে গিয়েই। বিশ্বাস হয়? আমারও হয়নি। ভাইয়া মারা যাবার পর আমার চাচা অনেক ভেঙে পড়েছিলেন। সবাই ভেবেছিল এটা স্বাভাবিক মৃত্যু। ডাক্তার বলেছিলেন ভাইয়া হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আমাদেরও তাই মনে হয়েছিল এবং মেনে নিতে হয়েছিল। এছাড়া আর কি বা করার ছিল? আমরা তো আর ডাক্তার নই। থাক সেসব কথা। আমার ভাইয়া মারা যাওয়ার পর আমাদের পরিবারে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। আমার আরেক চাচাতো ভাই ছিল, সে আমার থেকে 1 থেকে 2 বছরের বড়। ঘটনাগুলি মূলত তার সাথেই শুরু হয়। আমরা ছোটবেলায় সবাই একসাথেই ঘুমাতাম। ভাইয়া মারা যাবার 2-3 দিন পর আমি খেয়াল করি আমার আরেক চাচাতো ভাই প্রায় প্রতি রাতেই জানালার বাইরে হাত বের করে জানালার গ্রিলে হেলান দিয়ে ঘুমিয়ে থাকে। আমাদের রুমের জানালার সামনেই ছিল আমাদের পড়ার টেবিল। সেই টেবিলে হাঁটু ভাঁজ করে বসে সে তার কবজি পর্যন্ত বাইরে বের করে দিয়ে ঘুমিয়ে থাকতো। আমি প্রায় দিনই তাকে ডেকে বিছানায় নিয়ে আসতাম। আমার কাছে অবাক লাগতো, কিন্তু তাকে জিজ্ঞেস করলেও কোনো উত্তর আমি পেতাম না। একদিন রাতে আমার মা আমাদের সবাইকে ঘুম পাড়িয়ে নিজের রুমে চলে যান। আমার আব্বু প্রায় প্রতিদিন রাতেই দোকানে যেতেন। তিনি দোকান থেকে দেরি করেই ফিরতেন। সেদিন দোকান থেকে ফিরে আমাদের রুমের সামনে দিয়ে যাবার সময় তিনি দেখেন আমাদের রুমে বিছানার নিচে কেউ একজন শুয়ে আছে। আমার বাবা ভাবেন হয়তো আমার কোনো বড় ভাইয়া এসে আমাদের রুমে শুয়েছেন। এই ভেবে তিনি নিজের রুমে চলে যান। রুমে গিয়ে তিনি মাকে বলেন, আচ্ছা, আমাদের বাচ্চাদের রুমে কেউ কি ঘুমাচ্ছে? ওরা কি ভয় পায় নাকি? উত্তরে আমার মা বললেন, কই না তো, আমি তো কিছুক্ষণ আগে ওদের ঘুম পাড়িয়ে রেখে আসলাম, তখন তো কেউ ছিল না। চিন্তায় পড়ে যান আমার মা। আমার মা আমাদের ওপর কিভাবে যেন নজর রাখতেন সেটা আমি জানি না। হয়তো কোনো ফাঁক ফোকর দিয়ে তিনি দেখতেন আমরা ঘুমোচ্ছি কিনা। মা সেদিন সেই ফাঁক ফোকর দিয়ে তাকিয়ে দেখেন আমাদের বিছানার পাশে ফ্লোরে কেউ একজন শুয়ে আছে, আর তার পেটের স্থানে কালো কোনো একটা কিছু আছে। এটা দেখে তিনি মনে করেন কেউ হয়তো ছুরি দিয়ে আঘাত করে পেটের স্থানে জখম করেছে। আমার মা বাবাকে বললেন, কোনো চোর ডাকাত ঝুঁকে থাকতে পারে, গিয়ে দেখি চলো তো। আমার মা বাবাকে নিয়ে আমাদের রুমে আসেন। এসে দেখেন আমাদের রুমের দরজার সামনে আমার ভাই অচেতন অবস্থায় পড়ে আছে, আর তার অর্ধেক শরীর ঘরে, বাকি অর্ধেক বাইরে। দেখে মনে হচ্ছিল কেউ তাকে বাইরে নিয়ে যেতে চেয়েও যেতে পারেনি। আর পেটের কাছে জামার অনেকটা অংশই পোড়া, আর তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাকে অনেক ডেকেও তার ঘুম ভাঙানো গেল না। আমার ভাইয়ের সারা শরীর ছিল সরিষার তেলের গন্ধ ভরা। তার মাথা থেকে তেল গড়িয়ে পড়ছিল। মনে হচ্ছিল কেউ তাকে সরিষার তেল দিয়ে গোসল করিয়ে দিয়েছিল। আমার মা তাকে সেদিন রাতে গোসল করিয়ে এনে ঘুম পাড়িয়ে যান। আমি এই ঘটনা জানতে পারি পরের দিন আমার মায়ের কাছে। আমার ভাইয়ের পোড়া কাপড় দেখে আমি মনে মনে ভাবি, এত কিছু হয়ে গেল কিন্তু আমি কিছুই বুঝলাম না, এটা কি করে সম্ভব?
রুমে কোনো কিছু পোড়ার গন্ধ টের পাইনি। এটা সত্যিই আমার কাছে অনেক অবাক করার মতো বিষয় ছিল। আর এসব ঘটনা প্রায়শই ঘটতে থাকে। আমাদের বাসায় তখন পানি তোলার জন্য কোনো যন্ত্র লাগানো ছিল না, তাই আমাদেরকে বাইরের টিউবওয়েল থেকেই পানি আনতে হতো। একদিন সন্ধ্যায় আমি পানি আনতে যাই। কলপার থেকে আমার বড় চাচির রুম দেখা যায়। জানলা দিয়ে আমি দেখি আমার বড় চাচি নামাজ পড়ছেন আর আমার চাচা নামাজ শেষ করে কেবল উঠছেন। এখানে অবাক করার কিছু নেই, কিন্তু অবাক হই তখন যখন আমি দেখি আমার ছোট চাচি আমার বড় চাচির পাশে বসে তাকে এমন ভাবে ধরে আছেন যেন তিনি প্রচন্ড ভয় পেয়েছেন। বড় চাচির নামাজ শেষে তিনি ছোট চাচিকে এমন করার কারণ জিজ্ঞেস করেন। ছোট চাচি দরজার দিকে ইশারায় আমার চাচাতো ভাইকে দেখিয়ে বলেন, ও সব কি বলছে? আমার বড় চাচি আমার ভাইকে ডেকে জিজ্ঞাসা করেন সে কি এমন বলেছে যে ছোট চাচি এত ভয় পেয়ে গেছেন। এমনিতেও আমার ছোট চাচি কিছুটা ভীতু প্রকৃতির ছিলেন। আমার ভাই কি বলেছিল তা একটু পরেই বলছি। আমি আর আমার সেই ভাই একই সাথে টিচারের কাছে বাইরে প্রাইভেট পড়তাম। কোনো এক কারণে আমি একদিন প্রাইভেটে যাইনি। সেদিন আমার ভাই একাই পড়তে গিয়েছিল। পড়ার শেষে বাসায় ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। সে বাসার সামনে এসে দেখে আমার বড় চাচি আর বড় চাচা বাসা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছেন। আমার ভাই তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, আরে চাচি, আপনারা এখানে কি করছেন? আমার চাচা তখন বলেন, আরে তোমার বেলাল আঙ্কেল মারা গেছেন, তাই আমরা এখানে এসেছি। এখানে বলে রাখি, বেলাল আঙ্কেল ছিলেন আমাদের পারিবারিক বন্ধু। আমার চাচাতো ভাই আর আমি ওনার কাছে প্রাইভেটও পড়তাম। চাচার কথা শুনে চাচাতো ভাই অবাক হয়ে যায়। সে আমার চাচা চাচিকে জিজ্ঞাসা করে, বেলাল আঙ্কেল মারা গেছেন? তাহলে তো আমাদের পুরো পরিবারের যাবার কথা। এই কথা শুনে চাচা বলেন তারাই নাকি আগে খবর পেয়েছেন আর খবর পাওয়া মাত্রই নাকি ছুটে চলে এসেছেন, বাকিরা নাকি আসছেন। আমার ভাইয়ের কোমরে একটা তাবিজ বাঁধা ছিল যা দিয়ে তার শরীর বন্ধ করা হয়েছিল। সেই তাবিজ দেখা যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমার ভাই খেয়াল করে আমার চাচা তাকে সেই তাবিজ খুলে ফেলতে বলছে আর তাবিজ ধরে টানাটানি করছে। আমার ভাই তাবিজ খুলতে না চাইলে চাচা বলেন, মরা বাড়িতে কেউ তাবিজ পড়ে যায় নাকি? আমার ভাই এবারে খেয়াল করে আমার চাচা হিসেবে যে তার সাথে কথা বলছে তার শরীরের গড়ন আর আমার চাচা অর্থাৎ আসল চাচার শরীরের গড়ন একরকম নয়। আমার চাচা এমনিতে কিছুটা খাটো আর স্বাস্থ্যবান, কিন্তু যে লোকটার সাথে কথা বলছে সে কেমন যেন শুকনো গড়নের। আমার চাচিও কেমন যেন এলোমেলো হয়ে আছেন। আর অবাক করা ব্যাপার হচ্ছে তাদের দুজনের পায়ে কোনো জুতা ছিল না। হয়তো তারা তাড়াহুড়া করে এসে পড়েছেন সেই কারণেই, বা আঙ্কেলের অকাল মৃত্যুর খবর শুনে। কিন্তু তাই বলে পায়ে জুতা পরতেও ভুলে গেছেন, এমন কিভাবে হয়? আমার ভাই কিছুটা ভয় পেয়ে যায়। সে চাচাকে বলে যেহেতু সবাই বেলাল আঙ্কেলের বাড়িতে যাবে তাই সে তাবিজ খুলে বাসায় রেখে সবার সাথে আসছে। এই কথা বলে সে এক দৌড়ে বাসায় চলে যায়। বাসায় এসে দেখে আমার ছোট চাচি তার রুমের সামনে ঝাড় দিচ্ছেন। এই দেখে আমার ভাই খুবই অবাক হয়। সে চাচিকে জিজ্ঞেস করে, আরে চাচি, আপনি না এইমাত্র বাইরে দাঁড়িয়েছিলেন, ঘরে এলেন কখন? চাচি বলেন, এই সময় আমি বাইরে কি করব? কি আবল তাবল বলছো? আমার ভাই তখন আমার চাচিকে সব ঘটনা খুলে বলেন। আর এটাই ছিল আমার চাচির ভয় পাওয়ার কারণ। এসব ঘটনার পর সবাই ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করেন, কিন্তু কোনো সমাধান ভেবে পাচ্ছিলেন না কেউ। এর মাঝেই শুরু হয় আর এক ঘটনা। রাতে আমরা সবাই যে যার মতো ঘুমাই, কিন্তু সকালে উঠে দেখি আমাদের বাসার সব রুমের দরজার বাইরে কেউ যেন লক করে রেখেছে। আমার বাড়ির কেউ এই কাজ করতেন না। বাসায় সবার সাথে কথা বলে আমরা জানতে পারি বাইরে থেকে কেউ কেউ এসে এমন কাজ করবে এমনটারও সম্ভাবনা নেই, কেননা আমাদের বাসায় বেশ কয়েকজন সিকিউরিটি গার্ড ছিলেন। তাদের সাথে কথা বলে সবাই বুঝতে পারে বাইরে থেকে আসার কারো প্রশ্নই ওঠে না। আমাদের বাড়ির চারপাশে বড় বাউন্ডারি দেয়া ছিল, কিন্তু বাড়ির পেছনে হাফ বাউন্ডারি ছিল, কেননা সেখানে পৌরসভার অনেক বড় একটা ড্রেন ছিল যা কারো জন্য পার হয়ে আসা অসম্ভব ছিল। কিন্তু শিওর হওয়ার জন্য সেখানে ফুল বাউন্ডারি দিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও মাঝে মধ্যেই ঘটে থাকে
আগে এই ঘটনা। এরই মাঝে আমার বাবা একদিন এমন কে করেছে সেটা জানার জন্য দরজার সামান্য ফাঁকা করে খেয়াল রাখতে থাকেন, কিন্তু সেদিন কোনো সমস্যাই হয়নি। এভাবেই চলতে থাকে সমস্যাগুলো, কিন্তু এর কোনো সমাধান পাওয়া যাচ্ছিল না। আমার মা তখন আমাদের এলাকার হুজুরের সাথে কথা বলেন। হুজুর আমাদের বাসায় এসে কিছু রিচুয়াল করতে চান, কিন্তু আমাদের পরিবারের অনেকেই তার অনুমতি দেননি। তাই হুজুর চলে যান। দেখতে দেখতে আমার ভাইয়া মারা যাবার 40 দিনের বেশি পার হয়ে যায়। কিছুদিন পরে ঘটে এক আশ্চর্য ঘটনা। আমার প্রায় সমবয়সী যে ভাইয়ার সাথে সমস্যা হয়েছিল, সেই ভাই একদিন স্কুলে যায়, কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেলেও তাকে কেউ খুঁজে পায় না। সে বাড়িতে আসে না, থানায় জিডিও করা হয়, কিন্তু তাকে পাওয়া যায় না। এসব শুনে আমাদের বাসায় আমাদের এলাকার হুজুর আসেন। তিনি এসে বলেন আমাদের বাসায় নাকি কিছু সমস্যা আছে, আর আমার ভাই নাকি খুব জলদি ফিরে আসবেন। এই বলে তিনি চলে যান। হুজুরের কথাই সত্যি হয়। আমার ভাই 2 দিন পরে নিজেই ফিরে আসেন। সে কোথায় ছিল জিজ্ঞেস করলে কোনো উত্তর দিতে পারে না, শুধু বলে স্কুল থেকে ফেরার পথে যে নির্জন জায়গা দিয়ে আসতে হয়, আমি সেখান দিয়ে আসার সময় কেউ আমাকে ডাক দেয়। এরপর আমার আর কিছু মনে নেই। চোখ খুলে আমি দেখি খুব সুন্দর দুজন কেউ আমাকে কোলে নিয়ে রেখেছেন আর আমাকে ঘুমিয়ে যেতে বলছেন। আমার কাছে মনে হচ্ছিল তারা ট্রেনে করে আমাকে কোথাও নিয়ে যাচ্ছে। আমার আর কিছু মনে নেই। তার কথা শুনে এবারে আমার পরিবারের সকলের টনক নড়ে। তখন আমরা সবাই মিলে বসে এসব নিয়ে ভাবতে থাকি। এই সব ভাবতে গিয়ে উঠে আসে আমার বড় ভাইয়ের মৃত্যুর কথা। এবারে আমার ভাইয়ার মৃত্যু কিভাবে হয়েছিল সেটা বলি। আমার ভাইয়া অনেক ভালো সাঁতারু ছিলেন। একদিন তিনি বাসায় আমার অন্য একজন চাচাতো ভাইকে ফোন দিয়ে বলেন তিনি একটি পুকুরে সাঁতার কাটবেন আর সবাই মিলে আড্ডা দেবেন। আমার বড় ভাইয়ার কথা শুনে আমার আরেক ভাই চলে যান সেই পুকুর পাড়ে। সেখানে গিয়ে আমার বড় ভাই সাঁতার কাটা দেখতে থাকেন। তার সাথে সেখানে থাকা কয়েকজন বন্ধুর সাথে আড্ডাও দিতে থাকেন। আমার বড় ভাইয়া সাঁতার কেটে পুকুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যান। সেখান থেকে ফিরে আসার সময় তিনি 2 বার ডুব সাঁতার দেন। এরপর তিনি আরো একবার ডুব সাঁতার দেন, কিন্তু এবারে তিনি আর ওঠেন না। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর সকলেই তাকে খোঁজার জন্য পুকুরে নামে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না। সম্পূর্ণ পুকুর খুঁজেও তাকে পাওয়া যায় না। আমার চাচাও সেখানে চলে আসেন। পরিশেষে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে সবাইকে বাসায় চলে যেতে বলেন, কিন্তু আমার চাচা কিছুতেই যেতে চান না। তিনি জোর করে পুকুরে নেমে পড়েন। তিনি যখন পুকুরের শেষ সিঁড়িতে পা রাখেন, তখন আমার ভাইয়ার মৃতদেহ তার পায়ের সাথে ধাক্কা লাগে। তাকে তোলা হয় পুকুর থেকে, কিন্তু এতক্ষণ সকলে অনেক খুঁজেও তার দেহ পায়নি। তাকে বাসায় এনে জানাজা পড়ানো হয়। এভাবেই আমার ভাই মারা যান। এত ভালো একজন সাঁতারু এভাবে মারা যাবে সাঁতার কাটতে তা কেউ স্বপ্নেও ভাবে নাই। সবকিছু বিবেচনা করে হুজুরকে ডাকা হয়। হুজুর আসেন আমাদের বাসায়। তিনি এসে কিছু জিনিস যেমন অনেক মিষ্টি, মোমবাতি, কাফনের কয়েক গজ কাপড় এবং কিছু জিনিস জোগাড় রাখতে বলেন। আমার পরিবারের সদস্যরা হুজুরের কথা মতো সবকিছু জোগাড় করে রাখেন। রাতে হুজুর আমাদের বাসায় আসেন। হুজুর এলে তিনি আমাদেরকে কিছু নিয়ম কানুন বুঝিয়ে দেন। তিনি বলেন তিনি যখন আসন বসাবেন তার আগে তিনি যে রুমে বসবেন বা আসন বসাবেন তার 4 কোণায় 4টা মোমবাতি জ্বালিয়ে রাখতে হবে। তিনি বারবার আমাদের সাবধান করেন এই বলেছে এই 4টা মোমবাতির একটিও যেন না নিভে যায়, কেননা তিনি যাকে হাজির করবেন শুধু সেই আসতে পারবে যদি মোমবাতিগুলো জ্বালানো থাকে। অন্যথায় অন্য কারো অনেকেই হাজির হয়ে সমস্যা করতে পারে। হুজুর বলেন যদি মোমবাতি নিভে যায় তাহলে যেন দ্রুত সেগুলো জ্বালিয়ে ফেলা হয়, এবং এমন ব্যবস্থা করতে হুজুর তার সাথে করে একজনকে নিয়ে আসেন যার উপর তিনি জিন হাজির করান। তো সবকিছু ঠিকভাবে করা হয়। হুজুরের কথা মতন হুজুর আসন বসান আর কিছু রিচুয়াল করতে থাকেন। এর মধ্যে কিছুক্ষণ পর আমরা খেয়াল করি যেই ব্যক্তি হুজুরের সাথে এসেছেন তিনি অচেতন হয়ে আবারও জেগে ওঠেন, কিন্তু তার ভয়েস চেঞ্জ হয়ে যায়। হুজুর জিজ্ঞাসা করেন সে কে, এখানে কি করতে এসেছে। তখন হুজুরের সেই শাগরেদ মিশ্র গলায় বলতে থাকেন আমাদের বাসার পাশের সেই পারিবারিক কবরস্থানে অনেকদিন যাবৎ সে বাস করে। তারা কখনোই কারো ক্ষতি করেনি, কিন্তু তাদের থাকার জায়গার গাছগুলি কেটে ভবন বানানোর জন্য তাদের থাকার জায়গা নষ্ট হয়ে গেছে। এই জন্য তারা আমাদের পরিবারের ক্ষতি করছে। আমার যে ভাইয়া মারা গেছে সাঁতার কাটতে গিয়ে তাকেও সেই জিনরাই মেরেছে। যে ভাই হারিয়ে গিয়েছিল তাকেও তারাই নিয়ে গিয়েছিল। তারা আমাদের কোনো ক্ষতি করতে চায়নি, কিন্তু এবারে নাকি তারা ক্ষতি করবে। হুজুরের সাথে তাদের অনেক বাকবিতণ্ডা হয়। অনেক বোঝানোর চেষ্টা করেন তিনি এবং তাদেরকে
চলে যেতে বলেন সেখান থেকে। এক সময় তারা রাজি হয়, কিন্তু আমাদের দেয়া কাফনের কাপড়ে হুজুর তাকে সই করে যেতে বলেন। সেই কাপড়ে একটি অঙ্গীকারনামা লেখা ছিল। সেই কাপড়ে আমাদের পরিবারের সবার নাম লেখা ছিল এবং আমাদের নাম লিখে বলা হয়েছিল আমাদের কাউকে কোনো ক্ষতি করতে পারবে না সে। জিন সেখানে সই করতে অস্বীকার করে, কিন্তু হুজুরের জোরাজুরিতে সে সই করতে রাজি হয় এবং যাওয়ার আগে সই করে দিয়ে চলে যায়। হুজুরের সেই সাগরেদের জ্ঞান ফিরে আসে। তারা চলে যাবার পর রুমের বাইরে রাখা মিষ্টিগুলো উধাও হয়ে যায়। হুজুর আমাদের বলেন তিনি আমাদের বাড়ির প্রায় অনেক বড় অংশ দোয়া করে বন্ধ করে দিয়ে যাবেন, আর আমাদের পরিবারের কোনো ছোট কাউকে যদি পজেস করা হয়, কিন্তু হুজুর তার নাম বলবেন না বলে জানান। কেননা তিনি যদি নাম বলেন তবে যে পজেস্ট হয়েছিল সে ভয় পেয়ে যেতে পারে। হুজুর আমাদের এটি পানি পড়া দেন আর বাসার সবাইকে তা কয়েকদিন খেতে বলেন। আসলে আমি পরে বুঝতে পারি পজিশনটা আমার উপরেই হয়েছিল, কেননা আমি 2 দিন রাতে ঘুম থেকে জেগে দেখি খুব অদ্ভুতভাবে শুয়ে আছি। আমার অর্ধেক শরীর বিছানার বাইরে, আর আমি আমার পাশে থাকা ভাইয়ের গলা পা দিয়ে শক্ত করে চেপে আছি। এছাড়াও আরো কিছু ঘটনা ছিল যা আমার মায়ের কাছ থেকে আমি জানতে পারি। সেসব শেয়ার করতে পারছি না কিছু সমস্যার জন্য। এখনো কাউকে বলতে গেলে আমার সমস্যা হয়, একটানে কাউকে বলতে পারি না, কেমন যেন শ্বাসকষ্ট হয়, অস্থির লাগে। তবুও ইচ্ছা ছিল ভূত.com ঘটনাটি শেয়ার করার, তাই ঘটনাটি শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কেউ পাটের ক্ষেতের বস্তা, কেউ রশি, কেউ ধারালো কাতি, আর কেউ টর্চ লাইট নিয়ে সবাই একসাথে রওনা হলাম। সেখানে পৌঁছাতে 1 ঘন্টা লেগে গেল। কি বলবো আমার প্রিয় লিসেনারদের, যারা এত রাতে কবরস্থানে গিয়েছে তারাই বুঝতে পারবে। অনেক অন্ধকার, ঝিঝি পোকার শব্দ আর জোনাকি পোকার নিভু নিভু আলো, সারা শরীরে কেমন যেন বাতাস লাগছে। হঠাৎ তাজমুল সবাইকে বলল, তোরা সূরা পড়ে বুকে ফু দিয়ে নে। আমরা সূরা পড়ে বুকে ফু দিয়ে পারিবারিক কবরস্থানের কাছে গেলাম। যাওয়ার পর কে গাছে উঠবে আমরা কথা বলে নিলাম। গাছে উঠবে আনোয়ার ও চান মিয়া। প্রথমে চান মিয়া উঠল, এরপর পাটের বস্তার মধ্যে রশি কাতি ঢুকিয়ে তার হাতে দিলাম। এরপরে উঠল আনোয়ার। চান মিয়া একটা ডালে উঠেছে যে ডালটা আঁকা বাঁকা চলে গেছে এক কবরের ওপর। সে ডালে অনেক বড় বড় কাঁঠাল, আর নিচ থেকে লাইট মেরে বলছি, আর এই দিকে আসবি না, এখানে কয়েকটা কবর আছে। চান মিয়া বস্তাটা গাছের ডালের সাথে খুব সুন্দর করে বেঁধে নিল। এইবার সে একটা কাঁঠাল কেটে বস্তায় ঢুকিয়েছে। ঠিক তখনই নিচ থেকে তাজমুল বলে উঠল, চান মিয়া তুই নেমে আয়, আজকে হবে না, চল সবাই বাসায় যাই। কিরে কি হলো তোর, কেন নামতে বলছিস? তাজমুল বলছে, তুই আগে নাম পরে বলছি। এর 30 সেকেন্ডের মধ্যেই শুরু হলো ঘূর্ণিঝড় আর ওপর থেকে কিছু পড়ার শব্দ। এর সাথে সাথেই আনোয়ার চিৎকার দিয়ে বলে উঠল, চান মিয়া নিচে পড়ে গেছে, চান মিয়া নিচে পড়ে গেছে। আমরা সাথে সাথে লাইট অন করে দেখি চান মিয়া কবরের ওপর পড়ে কবর ভেঙে একেবারেই ভেতরে ঢুকে গেছে। আমরা সবাই দৌড়ে কবরের পাশে গিয়ে দেখি চান মিয়া কবরের ভেতরে জ্ঞান হারিয়ে ফেলেছে। আর জসিমুল বলে উঠল, গাছে লাইট মার, আনোয়ার গাছে আছে। আমি গাছের দিকে লাইট মেরে দেখি আনোয়ার তো গাছে নেই। জসিমুল, আনোয়ার গাছে নেই রে। তাজমুল বলে উঠল, আগে চান মিয়াকে দেখ, কবর থেকে তুলে নিয়ে আয়। একটা বিষয় বলে রাখি, তাজমুল অনেক সূরা জানতো এবং 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর সে অনেক সাহসী ছিল। তাই গাছের ডালপালাগুলো মাটিতে আঁচড়ে মুচড়ে পড়ছে, কুকুর ডাক দিচ্ছে, পাখির ডাক, শেয়ালের ডাক, ঝিঝি পোকার শব্দ, অনেক কিছু বেড়ে গেছে, অনেক গুণ। আমরা সবাই থমকে আছি। আমি চিৎকার করে কেঁদে ফেলেছি, হে আল্লাহ কি হচ্ছে এসব? তাজমুল বলে উঠল, কেন কাঁদছিস, চুপ কর, লাইট মার, আমি নামছি কবরে, ইনশাল্লাহ কিছুই হবে না আমাদের। এই কথা বলে সে কবরে নামলো। কিন্তু তাজমুল, চাঁদ মিয়াকে তোল, কবর থেকে তোল ওকে। তাজমুল বলে উঠল, লাইটটা দে। যেমনই লাইট মেরেছে চান মিয়ার মুখে, দেখি সারা মুখ জুড়ে শুধু রক্ত, রক্ত আর রক্ত। দাঁতে দাঁত কামড় বসিয়ে জিব্বার সামনের অংশটুকু মাটিতে পড়ে আছে। তাজমুল চান মিয়ার কোমরের অংশ ধরে তাকে বসিয়ে দিয়ে বলল, আমি একা উঠাতে পারবো না, জসিমুল তুই নাম। জসিমুল শুধু হু বলে কবরে নামলো। এর মধ্যেই আনোয়ার কোথা থেকে দাঁড়িয়ে এসে জসিমুলের মাথায় পা দিয়ে সজোরে লাথি মেরে কবরে ফেলে দিল। জসিমুল শুধু মা বলে চিৎকার দিয়ে তাজমুলের উপরে গিয়ে পড়লো। এই সব দেখে সেন্সলেস হয়ে পড়ি। আমার যখন সেন্স ফিরে আসে আমি তখন চোখ খুলে তাকাই, দেখি তাজমুল, জসিমুল আমার পাশে সেন্সলেস হয়ে পড়ে আছে। তাদের হাতে পায়ে কামড়ের দাগ যেমন মাংস চিড়ে চিড়ে খায়। আমি ভয়ে ভয়ে আল্লাহর নাম নিয়ে কবরের দিকে তাকালাম, দেখি আনোয়ার চান মিয়ার বুকের উপরে বসে ডান হাতের আঙুলগুলো চিবিয়ে
চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি করব ভাবতে পারছি না, শুধু মনের ভেতরে এইটুকু কাজ করছে, পালাতে হবে। আল্লাহর নাম নিয়ে সূরা ইয়াসিন পড়তে পড়তে পালানোর চেষ্টা করি, কিন্তু পারি না। শরীরে শক্তি নেই, হাত পা কিছুই নাড়াতে পারছি না। শুধু কবরের ভেতর থেকে কথার আওয়াজ ভেসে আসছে, সব খাবো, সব খাবো। মনে মনে যতগুলো সূরা জানি এলোমেলো ভাবে সব পড়তে লাগলাম। কোনো কিছুতেই কাজ হচ্ছে না। ভেবে নিলাম আজকে মৃত্যু অনিবার্য। মার কথা খুব মনে পড়ছে। হে আল্লাহ, তুমি রক্ষা করো। এই সব ভাবতে ভাবতে আবার কবরের ভেতর থেকে খাওয়ার আওয়াজ। এইবার খাওয়ার শব্দটা যেন কেমন আঙুর ফল খাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে এই গল্পটি নিয়ে এসেছি, এটা অত্যন্ত লেভেলের ভয়ঙ্কর গল্প এবং রহস্যময়। হ্যাঁ বন্ধুরা, এই গল্পটির প্রথমে একটু অশ্লীল কথা থাকতে পারে, কিন্তু ঘটনাটি পুরোটাই অনেক ভয়ঙ্কর। তো চলুন গল্পটি শুরু করা যাক। রমিজ মিয়া তার স্ত্রীর সাথে যখন বিছানায় মেতেছিলেন, তখনই কারো চিৎকারে পুরো বাড়ি গরম হয়ে যায়। রমিজ মিয়া বইয়ের উপর থেকে উঠে লুঙ্গি নামিয়ে নেয়, এরপর দৌড়ে বের হয় বাহিরে। রমিজ মিয়ার বউ নিজেও শাড়ি ঠিক করে বেরিয়ে আসে। ওনারা বের হতে হতে বাড়ির আরও লোকজন বের হয়। সবাই নিজেদের সাথে নিজেরা বলাবলি করছে, কার চিৎকার হতে পারে এটা। আচমকা একটা ছেলে বলে, চিৎকার তো ইমাম সাহেবের মতোই শুনাইতেছে। ছেলেটার কথা শুনে সবার মাথায় এতক্ষণে এলো যে ইমাম সাহেব এখন আজান দেওয়ার কথা। বাড়ির সবাই দৌড়ে যায় মসজিদের সামনে। মসজিদ বাড়ির সামনেই ছিল, ঠিক খুব কাছে। মসজিদের সামনে আসতেই সবাই দেখে ইমাম সাহেব অচেতন অবস্থায় শুয়ে আছে মাটিতে, এবং সবচেয়ে বড় কথা, মসজিদের সামনে একটি লাশের খাটিয়া, যে পালকি করে কবরে লাশ নেওয়া হয়। তবে পুরো খাটিয়া উপরে একটা কালো চাদর দিয়ে ঢাকা। এতে বোঝা যায় না ভিতরে কি আছে। এতে এত রাতে হুজুর লাশের খাটিয়ে নিয়ে কি করছে, সেটা সবার মাথায় প্রশ্ন ঢুকে যায়। এরপর হুজুর জ্ঞান হারিয়ে কেনই বা পড়ে আছেন মাটিতে। ভাবনার মাঝে আচমকা নড়ে ওঠে লাশের খাটিয়া। এমন সময় এমন দৃশ্য দেখে পুরো বাড়ির মানুষ চমকে ওঠে। লাশের খাটিয়া নড়ার কারণ কি? ভিতরে কেউ কি আছে? তাছাড়া এলাকায় তো কেউ মারাও যায়নি। এই খাটিয়া এখানে আসলোই বা কিভাবে? সবার মধ্যে রমিজ মিয়া এগিয়ে যায়, দেখতে চায় খাটিয়াতে কি আছে। রমিজ মিয়াকে এগিয়ে যেতে দেখে আরো দুইটা লোক সাথে এগিয়ে আসে। রমিজ মিয়া লাশের খাটিয়ার কাছে গিয়ে যখনই কালো কাপড়টা সরান, দেখতে পান একটি লাশ কাফনে মোড়ানো সেখানে। খাটিয়াতে লাশ থাকাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এইভাবে এই পরিস্থিতিতে লাশ থাকাটা অস্বাভাবিক। রমিজ মিয়া হুট করে আবারও পর্দা ঢেকে দিয়ে পিছনে চলে আসে। এদিকে কয়েকজন লোক যে ইমাম সাহেবের জ্ঞান ফিরিয়ে আনে। ইমাম সাহেব উঠেই বলে, তাড়াতাড়ি সিদ্দিক সাহেবকে ডেকে আনেন কেউ। এইটা একটা জিনের লাশ। ইমাম সাহেবের কথা শুনে বাড়ির লোকজন একটা চিৎকার মারে। মহিলারা দৌড়ে চলে যায় বাড়ির সামনে। উপস্থিত রাজু এবং রমিজ মিয়া আর কিছু লোক। সিদ্দিক সাহেব হচ্ছেন একজন কবিরাজ, জিন ভূত নিয়ে ওনার অভিজ্ঞতা আছে ভালো। রমিজ মিয়া সিদ্দিক সাহেবকে খবর পাঠান। বাড়ির কয়েকটা ছেলে গিয়ে ওনাকে ডেকে নিয়ে আসেন। সিদ্দিক সাহেব লাশের সামনে এসে ইমাম সাহেবকে বলে, কি হয়েছে? সিদ্দিক সাহেবের কথায় ইমাম সাহেব বললেন, হুজুর, আমি ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে আসি। ওযু করার জন্য পুকুরের দিকে যাইতেছিলাম, তখনই কবরস্থান থেকে কারো কথাবার্তার শব্দ শুনি। আমি পুকুর থেকে উঠে আমি যখন কবরস্থানের পাশে যাই, তখন দেখি সাদা পাঞ্জাবি পরিহিত কিছু লোক কবরস্থানের মাঝে। আমার বুঝতে বাকি রয়নি এরা কারা, কিন্তু বোঝার আগেই আমার পেছন থেকে বলে, আপনার জন্যই অপেক্ষা করছিলাম হুজুর, ওর জানাজা পড়িয়ে দিন। আওয়াজটা শুনে আমি যেই পিছনে তাকাই, আর দেখি একটা লোক, সারা গায়ে সাদা পাঞ্জাবি, মুখটা ধপধপে সাদা। একটা সাদা আলো বেরিয়ে হচ্ছিল ওনার দেহ থেকে। দুই চোখ ভয়ঙ্কর রকমের সাদা, লাইটের আলোর মতো জ্বলছে একদম।
ওই দৃশ্য দেখে আমি নিজেকে সামলাইতে পারিনি, জ্ঞান হারায়া ফেলি। ইমাম সাহেবের কথা শুনে সিদ্দিক কবিরাজ সেই খাটিয়ার দিকে এগিয়ে যায়। কালো কাপড়ে মোড়ানো খাটিয়ার ভিতর থেকে সিদ্দিক কবিরাজ কিছু শব্দ শুনতে পাচ্ছে। ওটা এমন মুখের মধ্যে কেউ পানি, ওই শব্দটা এমন যেন মুখের মধ্যে কেউ পানি নিলে গড়গড় একটা শব্দ হয়, এমন শব্দ, এমন একটা ঘর ঘর শব্দ। কবিরাজ একটা আয়াত পরে একটি খাটিয়ার পর্দা সরিয়ে নেয়। এরপর দেখতে পায় কাপড়ে মোড়ানো লাশটার মুখ থেকে লাশটার মুখে রক্ত জমে আছে এবং লাশটা নিঃশ্বাস নিচ্ছে। সিদ্দিক কবিরাজ বলতে লাগলো, আমরা আপনাদের ক্ষতি করতে আসিনি, এই লাশের জানাজা পড়িয়ে কবর দিয়ে দেব, আমাদের সাহায্য করুন। কথাটা বলে সিদ্দিক কবিরাজ পিছনে আসে। রমিজ মিয়া সহ সব পুরুষকে বলে, সবাই ওযু করে আসুন, ওনার জানাজা শেষ করে ফজরের সালাত আদায় করতে হবে। সিদ্দিক কবিরাজের কথা মতো সবাই ওযু সেরে আসেন। নিয়ম মতো সিদ্দিক কবিরাজ জানাজাও শেষ করলেন। জানাজা শেষ করতে না করতেই চারপাশে শুরু হয় ফজরের আজান। ইমাম সাহেব বললেন, আজান দিয়ে আসি, এরপর লাশের দাফন করা যাবে। ইমাম সাহেব শুনে সিদ্দিক কবিরাজ বললেন, আমিও সেটাই ভাবছি, আগে নামাজ। কথা অনুযায়ী সবাই মসজিদে যায়। ইমাম সাহেব আজান দেয় আর বাকিরা সুন্নত সালাত আদায় করে নিচ্ছে। ইমাম সাহেব নিজেও সুন্নত সালাত আদায় করে যখন বের হলেন, দেখলেন খাটিয়া আর নেই। ইমাম সাহেব পেয়ে যান ভয়। সিদ্দিক কবিরাজও কিছু বুঝতে পারে না। রমিজ মিয়া বলল, লাশটা কোথায় গেল? এখানেই তো ছিল। রমিজ মিয়ার কথায় সিদ্দিক কবিরাজ বলেন, হয়তো জেনেরা তাদের লাশ নিয়ে গেছে, জানাজা তো হয়েই গেল, তারাই হয়তো দাফন করে দিবে। আসুন আমরা ফজরের নামাজ শেষ করি। ঠিক 12 দিন পর এই ঘটনা পুরো এলাকায় বেশ প্রচলিত হয়ে যায়। যেমন জিনের আসার লাশ, খাটিয়া মসজিদের সামনে থাকা, সিদ্দিকের কবিরাজ জানাজা পড়ালো, এরূপ খাটিয়া গায়েব হয়ে যাওয়া। যদিও এই ঘটনা তেমন প্রকাশ পেত না, এসব নিয়ে আলোচনা করা ভালো নয়। ওই যে মহিলা টিম ছিল, ওরা তো সবই দেখেছে। মহিলাদের পেটে কথা হজম হয় খুব একটা কম। এই যুগে হবেই বা কিভাবে? ওনারা তো তিলকে তাল বানায়, এর নাম হচ্ছে মহিলা মানুষ। ওনারা আত্মীয় স্বজনদের কল দিয়েও বলে, ভাবি জানেন কি হয়েছে? এরপর হিস্ট্রি বলা শুরু। এভাবে পাশের বাড়ি, পাশের এলাকা, পাশের অঞ্চল সবখানে এই ঘটনাটি ছড়িয়ে পড়ে। এমনকি কেউ কেউ বলে বেড়ায়, চাচি গো, এই ঘটনা তো আমাদের বাড়ির সামনেই হয়েছে। অর্থাৎ যার মুখেই শোনা যায় তাদের মুখেই ব্যতিক্রম বাড়ির নাম শোনা যায়। মূল বাড়ির নাম গুজব ছড়িয়ে গেছে অনেক জায়গায়। 12 দিন পর যখন হঠাৎ চারিদিকে এটা রটে যায় এই নিউজ, তখন রমিজ মিয়ার এলাকায় ঘটে এক অস্বাভাবিক দুর্ঘটনা। রমিজ মিয়া সহ এলাকার কিছু লোক দোকানে আড্ডা দিচ্ছিল। সময়টা বর্ষার, আকাশটা মেঘের ছায়ায় রাতটাকে আরো অন্ধকার করে দিয়েছে। দোকানে আড্ডা হয়ে যেত সারা রাত। রমিজ মিয়া ঘড়িতে তাকায়া দেখে রাত 11টা বাজে। গ্রাম অঞ্চলে 11টা মানে গভীর রাত, আপনারা তো জানেন। মানুষজন সবাই ঘুমে বিভোর হয়ে যায়। রাত জাগা কতটা নিস্তেজ, রাত জাগা যে মানুষগুলো এলাকায় বসবাস করে শুধু তারাই জানে কতটা নিস্তেজ থাকে গ্রামের রাতে। দোকানদার দোকান বন্ধ করার সিদ্ধান্ত নেয়। একই পথে সবাই বাড়ি ফিরে যাবে, অর্থাৎ দোকানে থাকা লোকজন আর দোকানদার এরা সবাই পাশাপাশি বাড়ির এলাকার লোকজন। দোকানদার দোকান বন্ধ করে বের হয়। রমিজ মিয়া একটা সিগারেট ধরিয়ে যাত্রা আড্ডা শুরু করে, মানে কথাবার্তার স্থলে বাড়িতে যাওয়া, এটাকেই যাত্রা আড্ডা বলে। এই বাজার হচ্ছে এক এলাকার মাঝে, কিন্তু রমিজ মিয়ার বাড়ির রাস্তায় যাবার সময় এক বিরাট বিলের পাশ দিয়ে যেতে হয়। বিলের ডান পাশে জঙ্গল আর বাম পাশেও ঘন জঙ্গল, গাব গাছ, বট গাছ, বিভিন্ন জঙ্গলমুখী গাছ। রমিজ মিয়া সহ সবাই যখন সেই রাস্তার উপরে আসে তখনই শুরু হয় বৃষ্টি। ওদের মধ্যে থাকা করিম সাহেব বললেন, দৌড়াতে থাকলে তো ভিজে যাব, একটা গাছের নিচে দাঁড়াই আমরা সবাই, এটাই ভালো হয়। করিমের কথা শুনে
সবাই একটা বড় তাল গাছের নিচে দাঁড়ায়। বৃষ্টির বেগ বেড়েই চলছে দ্বিগুণ। রমিজ মিয়া একবার ভাবছে দৌড়ে চলে যাবে, কিন্তু রাস্তা পাকা না, সম্পূর্ণ মাটি রাস্তা। কাদা সহ ভিজে মাটিতে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এখানেও তেমন একটা সমস্যা হচ্ছে না, অনেকগুলো তাল গাছ থাকায় হালকা বৃষ্টির ফোঁটা আসছে শুধু। দাঁড়িয়ে থাকার অনেকক্ষণ পর একজন বলে উঠল, ওইগুলো কি? ওর কথা শুনে সবাই তাকালো বিলের দিকে এবং স্পষ্ট সবাই দেখতে পায় অনেকগুলো লোক একসাথে বিলের ওপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। বিলের সারি বেয়ে তারা এগিয়ে আসছে। সবার গায়ে সাদা পাঞ্জাবি এবং সেই পাঞ্জাবিগুলো জল জল করছে। তাদের মুখে মরা মানুষের কবর নিয়ে নেওয়ার কথা শোনা যাচ্ছে এবং বড় কথা, ওদের কাঁধে একটা লাশের খাটিয়া। রমিজ মিয়া সহ কারু বুঝতে বাকি নেই এরা কারা। দৌড় দেওয়ার গতি নেই। বিল থেকে ওই জিনের দলগুলো রাস্তায় উঠে গেছে প্রায়। সবাই জিম মেরে দাঁড়িয়ে আছে এবং তাদের আশা দেখছে। ক্ষণিক বাদে রমিজ মিয়া দেখেন ওনার সাথে থাকা সবাই জ্ঞান হারিয়ে যায় এবং অর্থাৎ সবাই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায় রমিজ মিয়া ছাড়া। রমিজ মিয়া এতক্ষণে স্বাভাবিক থাকলেও এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না, হাত পা সব কাঁপছে ওনার। এদিকে জিনের দল সোজা চলে আসে রমিজ মিয়ার সামনে। রমিজ মিয়া স্পষ্ট দেখে ওদের চেহারা কুচকুচে কালো এবং সারা দেহে সাদা পাঞ্জাবি পরা থাকলেও চেহারা, হাত পা সবটাই কুচকুচে কালো স্পষ্ট বোঝা যাচ্ছে। শুধু ওদের চোখ দুটো সাদা আলোর মতো জ্বলছে ঝলঝল করে। রমিজ মিয়ার রুহটা যেন বের হওয়ার উপক্রম। তখনই খাটিয়া ধরা একটা জিন সামনে থেকে সরে পিছনের দলে চলে যায়। খাটিয়া ধরা আরেকজন বলল, খাটিয়া ধরুন রমিজ সাহেব। রমিজ মিয়ার হাঁটু কেঁপে পড়ে যাওয়ার অবস্থা, আর এরা বলছে খাটিয়া ধরতে, উপায় নেই। এসব ভাবনার মাঝে সামনে থাকা খাটিয়া ধরা লোকটি আবার বলল, আমাদের এই জিন বদ জিন ছিল, ওর দাফন আমরা করতে পারবো না, আপনি আমাদের সাহায্য করুন। রমিজ মিয়া বুঝেছে যে ওনার সাহায্য করতে হবে, কিন্তু এরা তো জিন, তাও এদের ভয়ঙ্কর চেহারা, এদের সাহায্য করবে কি করে? মনের মধ্যেই তো এসব ভেবেই ভয়ে হিম ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো শরীর। আচমকা রমিজ মিয়া খেয়াল করে তার দুটো পা হাঁটতে শুরু করে। মানে রমিজ মিয়া নিজে থেকে হাঁটতে চাচ্ছে না, কিন্তু নিজে থেকেই পা দুটো যেন খাটিয়ার দিকে যাচ্ছে। শেষে উপায় না পেয়ে রমিজ মিয়া পায়ের সাথে একটা তাল মেলাতে থাকে তাদের। এরপর এইবার অনিচ্ছা সত্ত্বেও যে খাটিয়া ধরলেন এবং জিনের দলগুলো আবার বলতে থাকে, আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রমিজ মিয়া বোঝেন এরা শাহাদত পাঠ করছেন, তাই উনিও কালামায়ে শাহাদত উচ্চারণ করতে করতে এগিয়ে যান। 3 মিনিট পর রমিজ মিয়া বোঝেন জিনগুলো ডান পাশের জঙ্গলে ঢুকে যাচ্ছে। যেহেতু রমিজ মিয়া নিজেও খাটিয়া ধরে আছেন, তাই ওরা যেদিকে যাচ্ছে খাটিয়া নিয়ে যাচ্ছে, রমিজ মিয়াকেও সেদিকেই যেতে হচ্ছে। রমিজ মিয়া জঙ্গলের দিকে তাকিয়ে দেখে ভিতরে যে বড় বড় বট গাছ আছে সেদিকে তারা যাচ্ছে। চারপাশে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, ব্যাঙ ডাকছে, আকাশ বিজলি চমকাচ্ছে। এই পরিবেশে জিনদের সাথে জঙ্গলে যাচ্ছে রমিজ মিয়া। মনে যদিও ভয় আছে, কিন্তু উপায়ও যে নেই। হাঁটতে হাঁটতে একটা সময় বট গাছের নিচে চলে আসে সবাই। রমিজ মিয়া বুঝে যান এরা খাটিয়া নামাবে, তাই রমিজ মিয়া নিজেও খাটিয়া নামায়। তখনই তাদের মধ্যে সবচেয়ে বড় ভয়ানক যে জিন ছিল তিনি এসে বলে, খাটিয়া নিচে নামান। তখনই তাদের মধ্যে ভয়ঙ্কর জিনটি বলল, কবর খুঁড়ুন। রমিজ মিয়া হা করে তাকিয়ে আছে। না আছে কোনো কোদাল আর না আছে কোনো যন্ত্র, খালি হাতে কবর খুঁড়বে কিভাবে সেটাই ভাবছে। ভাবনার মাঝে জিনটা গম্ভীর স্বরে বলতে লাগলেন, বট গাছের নিচে একটা কোদাল রাখা আছে, আপনি শুরু করতে পারেন। রমিজ মিয়া কলিজায় যেন এবার পানি চলে আসে।
বৃষ্টির কারণে শরীরে ভিজে গেছে, হাত পা থরথর করে কাঁপছে ঠান্ডায়। তবুও মনোবল ঠিক রেখে রমিজ মিয়া গেলেন কোদাল হাতে নিতে। নিরিবিলি এই স্থানে সাদা চোখওয়ালা সব জিন তাকিয়ে আছে রমিজ মিয়ার দিকে, তাও আবার এক দৃষ্টিতে। রমিজ মিয়া কোদাল হাতে নিয়ে ওইখানে শুরু করে কবর খননের কাজ। কিছুক্ষণ পর কবর খোনার পর রমিজ মিয়া বুঝে যান জিনেরা নামাজ পড়ার জন্য দাঁড়াচ্ছেন, মানে জায়নামাজের সারি বানাচ্ছেন। রমিজ মিয়া ভয়ে কাকতারু হয়ে মাটি খুঁড়ে যান। যদিও এটি কল্পনা করাও মারাত্মক, তবুও রমিজ মিয়ার করতে হচ্ছে এমন কাজ। কিলকুনারা না পেয়ে এই কাজ করতে বাধ্য তিনি। কয়েক মুহূর্ত বাদে রমিজ মিয়া খনন কাজ শেষ হয়ে যায়। একা একজন লোক কবর বানানো নিশ্চয় সহজ কাজ না, কিন্তু পেশায় কৃষক হওয়ার কারণে রমিজ মিয়ার তেমন গায়ে লাগেনি এটা। মনের জোর আর প্রবল ভয়াতুর মনে তিনি সম্পূর্ণ করেন পুরো কাজ। এদিকে জিনদের মধ্যে লম্বা জিনটি আবার বললেন, আপনার পিছনে বাঁশ আর বড়ই পাতা আছে, সেটি কবরের পাশে এনে রাখুন। রমিজ মিয়া পিছনে ঘুরে তাকিয়ে দেখে সত্যি বাঁশ কেটে রাখা হয়েছে, একদম সাইজ করা সবগুলো। জিনদের কর্মকাণ্ডে অবাক হবার মতো তেমন কিছুই নেই, কারণ যেহেতু তারা অলৌকিক শক্তির মালিক, এইটুকু তাদের হাতের ধুলো সমান, মানে এতটুকু কাজ তাদের জন্য কিছুই না, এটা বোঝাইছে আর কি। কিন্তু কবর রমিজ মিয়ার হাতে খোঁড়ালেন কেন, এটি রমিজ মিয়া ভেবে পাচ্ছে না। ভাবতে ভাবতে তিনি বাঁশের টুকরো হাতে নিয়ে যেই পিছে তাকাবেন, তখন জিনদের গুনগুন শব্দ ওনার কানে আসে। পুরোপুরি পিছনে তাকিয়ে দেখেন জিনেরা লাশটিকে কবরে নামিয়ে দিয়েছেন। রমিজ মিয়া ভয়ে তো পাচ্ছে, তার উপর আবার এদিকে সব অলৌকিক কর্মকাণ্ড ওনাকে আরো ভয় পাইয়ে দিচ্ছে। চোখের পলকে লাশ কবরে রাখা নিশ্চয়ই সাধারণ বিষয় নয়। রমিজ মিয়া বাঁশ নিয়ে কাছে আসার পর জিন আবার বলে, কবরে নেমে বাঁশগুলো বসিয়ে দিন। এই মুহূর্ত ছিল সব চাইতে রমিজ মিয়ার কাছে ভয়ঙ্কর অনুভূতি। কবরে লাশ রয়েছে, তাও আবার জিনের লাশ। আশেপাশে যারা আছেন ওরাও জিন, তিনি রয়েছেন জঙ্গলের ভিতর। সব কিছুর মাঝে আবার নামতে হবে সেই কবরে, তাও আবার লাশের সাথে। রমিজ মিয়ার রুহটা যেন বের হয়ে যাচ্ছে, হার হিম হয়ে যাওয়ার মতো এতক্ষণ কথা তাদের। কিন্তু জ্ঞান কোনো রকম ভাবেই কেন হারাচ্ছে না সেটাও তিনি বুঝতে পারছে না, সেটাও ওনার আফসোসের কারণ হয়ে যাচ্ছে। এদিকে বৃষ্টির পানিতে মাটি হয়ে যায় নরম কাদার মতো। কবরের ভিতরে বেশ পানি পৌঁছে গেছে এবং রমিজ মিয়ার হাতে আর কোনো উপায় নাই। উনি কবরে নামার পর একটা কালো কুচকুচে জিন এসে হেল্প করে, অর্থাৎ বাঁশ নিয়ে রমিজ মিয়ার হাতে দিচ্ছে, আর রমিজ মিয়া সেই বাঁশ কবরে লাগিয়ে দিচ্ছে। বাঁশ লাগানো শেষে রমিজ মিয়া জিনকে বললেন, উঠুন। রমিজ মিয়া যেন মৃত্যু গুহা থেকে লাফ মেরে উপরে উঠলেন। বাঁশ লাগানোর সময় রমিজ মিয়ার মনে হচ্ছিল এরা তাকে সহনা কবর দিয়ে দেয়, এই ভয়টা নিয়েই তিনি বাঁশ লাগাচ্ছিলেন। যাই হোক, জিনেরা রমিজ মিয়াকে কবর দেয়নি। বাঁশ লাগিয়ে ওঠার পর জিনের সর্দার অর্থাৎ যিনি নেতা রমিজ মিয়াকে বললেন, আজকের এই ঘটনা যেন একটা কাকপক্ষীও না জানে, যদি জানেন তবে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর আপনার সাথে থাকা লোকজন যারা ছিল ওরা কেউ আসল না। রাস্তা দিয়ে হাঁটার সময় যখন বৃষ্টি শুরু হয় তখন তারা হেঁটে হেঁটে চলে গিয়েছিল বাসায়, আর আপনি তাল গাছের নিচে একাই দাঁড়িয়েছিলেন এবং সাথে যাদের দেখছেন ওরাও আমাদের জিন ছিল। ভয় পাবার কিছুই হয়নি, কিন্তু আপনি পুরস্কার পাবেন। এতটুকু বলে জিনটা চুপ হয়ে যায়। রমিজ মিয়া ওনার সাদা সেই চোখের দিকে তাকিয়ে আছে। কথার মাঝে আবার চুপ করে কেন হয়ে গেল এটি তার অজানা। জিনটা কিছুক্ষণ চুপ থাকার পর ওনার পাঞ্জাবির পকেটে হাত দিয়ে এক মুঠো মশারের ডাল দিলেন এবং রমিজ মিয়া অবাক হয়ে তাকিয়ে আছেন সেদিকে।
আগে বলেছিলাম জিনদের চোখ জল করে জ্বলছিল, তাই কিছুটা আলো ছড়াচ্ছে এই অন্ধকারের ভিতরেও। জিনটা সেই ডাল রমিজ মিয়াকে নিতে বলে এবং রমিজ মিয়া 2 হাত উঠিয়ে সেই ডাল নিজের হাতে নিয়ে নেয়। জিন বলে, এই ডাল আপনি আপনার ফসলের সারের মতো প্রয়োগ করবেন, তবে ধান গাছেই করবেন, অন্য ফসলে নয়। এরপর দেখতে পাবেন আপনার পুরস্কার কি। কথাগুলো বলে জিনটা আবার চুপ হয়। রমিজ মিয়া ওনাকে সালাম দিয়ে বলে, তাহলে এইবার আমি বাড়িতে যাই। জিন মাথা নাড়িয়ে যাবার অনুমতি দেয়। ডালগুলো শার্টের পকেটে রাখে। রমিজ মিয়া কোনোভাবেই জঙ্গল থেকে বের হয়। এরপর পকেট চেপে ধরে এমন জোরে দৌড় লাগায়, এমন দৌড় হয়তো তিনি জীবনের প্রথম দিচ্ছেন। পিচ্ছিল মাটি আর কাদার কথা ওনার তো মাথাতেই নেই। উদ্দেশ্য তার একটাই, বাড়িতে যাওয়া। পরের দিন সকাল। রমিজ মিয়ার গায়ে অনেক জ্বর। ওনার স্ত্রী সেবা যত্ন করে যাচ্ছিলেন। রমিজ মিয়ার বন্ধুরা এসে জিজ্ঞেস করলো। ওনার স্ত্রী বলে, ভোর রাতে পাগলের মতো কোথা থেকে যেন ছুটে এলো। এরপর ভেজা শরীর নিয়ে রুমে যায়, আবার কাপড় বদলায়, তারপর আমাকে কিছু বলতে এসে জ্ঞান হারিয়ে ফেলে। এখন দেখি গায়ে জ্বর প্রচুর, কথা বলতে পারছে না সে। সেদিনের পর রমিজ মিয়া প্রায় 3 দিন অসুস্থ ছিলেন। 3 দিন অসুস্থ পার হয়ে উনি স্ত্রীকে না বলে বের হয় ঘর থেকে। বুঝতেই পারছেন, সেই ডাল নিয়ে বের হয়েছে। ডালগুলো উনি ওনার ফসলের মাঠে ছড়ায় এবং ক্ষেতের সামনে দাঁড়িয়ে রমিজ মিয়া আল্লাহ নামে ডালগুলো সব ফসলে ছুঁড়ে মারলেন। তখনই উনি দেখলেন সবগুলো ডাল আকারে ডাবের মতো হয়ে গেছে, আর প্রত্যেকটা ডাব স্বর্ণের। রমিজ মিয়া এমন দৃশ্য দেখে পুরো হতবাক। ডাল কিভাবে ডাব হয়, আর তাও আবার স্বর্ণের? একবার ভাবছে স্বপ্ন দেখছে, আবার ভাবতেছে জিনদের উপহার। কি করলেন, কি না করবেন তিনি? পাগল হবেন নাকি স্বর্ণ নেবেন ভেবে উত্তেজিত হয়ে যাচ্ছে রমিজ মিয়া। এতগুলো স্বর্ণের গোলা দেখে উনি যেন প্রায় পাগলামি শুরু করে দিয়েছেন, তাও আবার একা একা। কিছুক্ষণ লাফালাফি করে রমিজ মিয়া ফসল থেকে সবগুলো স্বর্ণের গোলা কুড়িয়ে নেয়। যেহেতু বাড়ির পিছনে এই ফসল, তাই দেরি করেনি, এক দৌড়ে বাসায় গিয়ে বউকে বলে, তাড়াতাড়ি বস্তাটা নাও, আমরা জমিদার হয়ে গেছি। রমিজ মিয়ার কথাটাও বুঝতে পারলেন না ওনার স্ত্রী। কথা মতো বস্তা নিয়ে আসে। রমিজ মিয়া তার স্ত্রী সহ চলে আসে ফসলের মাঠে। এইবার রমিজ মিয়ার স্ত্রী পাগল হয়ে যাচ্ছে। এতগুলো স্বর্ণের গোলা, যে কেউ বাকরুদ্ধ হয়ে যাবে। রমিজ মিয়া সবগুলো বস্তা ভরে স্ত্রী সহ ঘরে নিয়ে আসে। রুমে এসেই রমিজ মিয়া খুশিতে আর থাকতে পারছে না। হাসতে হাসতে তিনি বলেন, জিনদের উপহার এত বড় হবে জানলে সেদিন আরো মন দিয়ে কাজ করতাম, শুধু শুধু ভয় পেয়েছি। এখন থেকে আমাদের আর অভাব থাকবে না রোকেয়া। আমাদের এই ঘর ভেঙে ইটের ঘর বানাবো, জমিদারি করবো রে আমরা। রমিজ মিয়ার পাগলামি যেন বেড়েই চলছে। এদিকে রোকিয়া এসে বলে, আস্তে আস্তে, কেউ জেনে গেলে সমস্যা আছে। কিন্তু জিনেরা কেন তোমাকে এইসব দিল? রমিজ মিয়াও তার স্ত্রীকে সেদিন রাতে সবটা বলে। এরপর দুইজন মিলে অনেকক্ষণ যাবৎ আনন্দে মেতে ওঠে বিছানায়। প্রায় 1 মাস পর রমিজ মিয়ার বাড়ির কাজ শুরু। স্বর্ণ ভেঙে ভেঙে বিক্রি শুরু করছেন তিনি। অনেক বড় একটা জায়গা কিনে সেখানেই এই বাড়ি। এই কৃষক থেকে হয়ে যায় বড় ব্যবসায়ী। গায়ে দামি দামি জামা পরতো, দেরি করেনি তিনি, জামাগুলো পরতেও দেরি করেনি তিনি। রমিজ মিয়ার যেন কপাল খুলে গেছে। কিন্তু ওই যে কথায় আছে না, মাত্রাধিক সুখ কান্নার কারণ হয়। আরাম আয়েসের দিন কাটানোর মধ্যে রমিজ মিয়ার জীবনে নেমে আসলো কালো অধ্যায়। বন্ধুরা, আসল ঘটনাই কেবল শুরু হতে চলেছে, আপনারা কেউ বিরক্ত হবেন না। তো চলুন ঘটনায় যাই। উনি ঘুমাচ্ছিলেন, রাত প্রায় 12টা হবে। ঘুমের মাঝখানে রমিজ মিয়া দেখলেন একটা কালো কুচকুচে অবয়ব তাকে ডাকছে। চারপাশে কালো অন্ধকারের মাঝে সেই কালো লোকটাকে
তবুও বোঝা যাচ্ছে সে কি যেন বলতে যাচ্ছে। রমিজ মিয়া ঘুমের মধ্যেই ভয়ে কাঁপতে থাকে। স্বপ্নে দেখেন কালো অবয়ব কেউ অচমকা টেনে নিয়ে যাচ্ছে এবং তৎক্ষণাৎ কেউ বলে ওঠে, তোকে বলেছিলাম কাউকে বলিস না এই রাতের ব্যাপারে, এখন আর তাকে আটকানো যাবে না, তোকে বলিদান দিতে হবে, অনেক বড় বলিদান দিতে হবে। হা 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 হা। এতটুকু দেখে লাফ দিয়ে উঠে বসেন রমিজ মিয়া এবং সারা গায়ের ঘাম থরথর করে কাঁপছেন উনি। ভোর রাতের আগেই এই স্বপ্ন। রমিজ মিয়া বিছানায় বসে হাঁপাতে থাকে। রমিজ মিয়ার স্ত্রী উঠে যায় এবং ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে রমিজ মিয়াকে হাঁপাতে দেখে ওনার স্ত্রী হয়ে যায় অবাক। এরপর এক গ্লাস পানি এনে দিয়ে রমিজ মিয়াকে খাইয়ে দেয়। রমিজ মিয়া শান্ত হতে হতে চারপাশে ফজরের আজান নেমে পড়ে যায়। ফজরের আজান শুনে তিনি তাড়াহুড়ো করে চলে যান মসজিদে। নামাজ আদায় করে রমিজ মিয়া। ইমাম সাহেবের সাথে একটু সাক্ষাৎ করতে চাইলেন। এদিকে ইমাম সাহেব নিজেই রমিজ মিয়াকে বললেন, আমি জানি আপনি কি বলবেন। যখন আপনি মসজিদে আসতেছিলেন আমি দুয়ারে দাঁড়িয়ে আপনাকেই দেখছিলাম। আপনার পিছন পিছন কে যেন আসছিল মসজিদে। আপনি যখন আপনার সাথে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আর আমি যতদূর জানি এটা জিনদের কেউ হবে, এরা মৃত জিন। ইমাম সাহেবের কথা শুনে রমিজ মিয়া তো হুঁশ উড়ে যাবার উপক্রম। জেনারা মৃত হয়েও আবার ফিরে আসে কি করে? ব্যাপারটা গা নাড়া দিয়ে ওঠার মতো। রমিজ মিয়ার ভাবনা দেখে ইমাম সাহেব কিছুটা আঁচ করে নিয়েছেন। তাই প্রশ্ন করার আগেই ইমাম সাহেব বললেন, আমি জানি আপনি কি ভাবছেন। মানুষের কারকিন জিন থাকে, এইটা ইসলামে আছে, কিন্তু জিনদের কোনো কারকিন জিন নেই। অভিশপ্ত জিনেরা সহজে মুক্তি পায় না। আপনার পিছনে যে জিন ছিল সে একজন অভিশপ্ত। কিন্তু কেন নিল এই জিন আপনার পিছু, সেটি আমাকে জানান। আমার সন্দেহ সঠিক হলে কিছু একটা করা যেতে পারে। বলুন কি করেছেন আপনি? ইমাম সাহেবের কথা শুনে রমিজ মিয়া আরো একবার থতমত খেয়ে যায়। কারণ এই ঘটনা বলা নিয়েই তো ওনার বিপদ হয়েছিল। এখন যদি একই ভুল আবার করেন তবে আবার কি জানো না কি হয়ে যায়। রমিজ মিয়াকে চিন্তিত দেখে ইমাম সাহেব বললেন, তার মানে কাউকে বলা নিয়েই সমস্যা, তাই না? রমিজ মিয়া বারবার ইমাম সাহেবের কথায় অবাক হচ্ছেন। না বলার আগেই তিনি কিভাবে বুঝে যান। ইমাম সাহেব রমিজ মিয়ার চেহারার দিকে তাকিয়ে বলে, আল্লাহর উপর শক্তিশীল কোনো কিছুই নেই। এই সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি চাইলে বিপদ কেটে যাবে। আপনি শুরু থেকে বলুন, বাকিটা আমি দেখতেছি। রমিজ মিয়ার মনের মধ্যে একটু সাহস এসেছে। ইমাম সাহেবের কথাও তো মিথ্যা নয়। আল্লাহর চেয়ে বেশি শক্তি নেই এই ভূপৃষ্ঠে কারো। রমিজ মিয়ার মনের মধ্যে কিছুটা সাহস সঞ্চার করে। এরপর বলতে শুরু করে সবটা। ইমাম সাহেব এক মনে রমিজ মিয়ার কাছে সেই রাতের ঘটনা শোনাচ্ছে, কিভাবে তারা এসেছিল, কবর কিভাবে খুঁড়েছিল, সবটা। শেষে স্বর্ণের গোলাপ পেয়ে উত্তেজিত অবস্থায় বউকে সবটা বলে দেওয়া। কিন্তু তখন কিছু না হলেও আজ রাতেই হলো। স্বপ্নে এতদিন আসেনি, এসেছে আজ রাতে। এটির ব্যাখ্যাও নেই রমিজ মিয়ার কাছে। ইমাম সাহেব পুরো কথা শোনার পর কিছুক্ষণ ভাবনায় ছিলেন। এরপর ধীর স্বরে বলতে থাকে, আপনার পিছনে সেই জিনেরা পড়েনি যারা আপনাকে পুরস্কার দিয়েছে। আপনার নিশ্চয়ই সেই রাতের কথা মনে আছে, যে রাতে মসজিদের সামনে একটা জিনের খাটিয়া এসেছিল। আমি যে ভয় পেয়ে জ্ঞান হারিয়েছিলাম তা তো জানেন। সিদ্দিক কবিরা সেদিনের পর আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং এই জিনের খাটিয়ার রহস্যটাও জানিয়েছে। ইমাম সাহেবের কথা শুনে রমিজ মিয়া হা করে রইলেন, কিছুই বুঝে উঠতে পারছিলেন না। ইমাম সাহেব একটু মুচকি হাসে আবার বললেন, আমি নিজেও কখনো কল্পনা করিনি যে আমি এত কিছু শিখে যাব। কিভাবে আপনার চেহারা দেখে সব জেনে যাচ্ছিলাম, তা খেয়াল করছেন নিশ্চয়। ওই খাটিয়া একটি অভিশপ্ত খাটিয়া।
আর খাটিয়াতের যে লাশ, ওইটাও একটা অভিশপ্ত জিন। যারা আপনাকে পুরস্কার দিয়েছিল তারা জিন না, জেনো না, মানুষ না, ওরা সেই বদ জিনের সত্তা। মানে ওখানে মোট জিন ছিল প্রায় একটা। সেদিন মসজিদের সামনে আমি ভয়ে চিৎকার না দিতাম আর সিদ্দিক কবিরাজ না আসতো, তাহলে আমাকে দিয়ে ওরা কবর খনন করাতো। আপনার মতো আমাকেও ওরা পুরস্কার দিত এবং শেষে আমার লোভ দেখিয়ে পুরস্কারের নামে এই জালে ফাঁসিয়ে দিত। আল্লাহর রহমত ছিল তাই আমি বেঁচে গিয়েছি। কিন্তু আপনি সেই জিনের ফাঁদে পড়ে গেছেন। রমিজ মিয়া এবার প্রচণ্ড রকমের ভয় পাচ্ছেন। সকালের সূর্য উঁকি মারছে, অস্পষ্ট অন্ধকার চারপাশে ছড়িয়ে আছে, হালকা ঠান্ডা শীতল বাতাস বয়ে যাচ্ছে আপন গতিতে। এরই মধ্যে রমিজ মিয়া ঘেমে একাকার। রমিজ সাহেব আবার বলতে লাগলেন, আজ থেকে প্রায় 56 বছর আগে এই জিন অভিশপ্ত হয়। 56 বছর থেকে সে বিভিন্ন অঞ্চলের মানুষকে ফাঁদে ফেলে, এরপর তাদের থেকে প্রাণ কেড়ে নেয়। নওগাঁ জেলাতেও 5 বছরের আগে একটা যুবককে টার্গেট করে, পরিশেষে সেই যুবক প্রাণ হারায়। ধনী তারা ঠিকই হয়, কিন্তু ভোগ করার জন্য জীবিত থাকে না। আবার পঞ্চগড়েও সেই ঘটনায় 3 বছর আগে ঘটে গেছে। সেখানে এক মহিলা ফাঁদে পড়লেও জিন মহিলার প্রাণ নেয়নি, নিয়েছে মহিলার স্বামী। এইরকম এই জিন অনেক ঘটনা প্রচলিত রয়েছে। সে আপনার পরিবারে কাকে বলি দিবে তা জানি না, কিন্তু নেবে। আর আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আল্লাহ সহায় থাকলে অবশ্যই বিপদ কেটে যাবে। রমিজ মিয়া হা করে রইলেন। কথাগুলো বলার মতো শক্তি নেই। এই ধন দৌলত দিয়ে কি হবে যদি উনি বেঁচেই না থাকে, বা তার স্ত্রীকে যদি নিয়ে যায়, তবেও তার শান্তি কোথায়? ভাবতে ভাবতে রমিজ মিয়ার চোখ ঝাপসা হতে থাকে। ভয়ে আর ডিপ্রেশনে মস্তিষ্ক চাপ সৃষ্টি হয়। মুখ দিয়ে শুধু বলে, ইমাম সাহেব বাঁচান আমাদের। এটুকু বলেই সে সেখানে জ্ঞান হারিয়ে রমিজ মিয়া মাটিতে লুটিয়ে পড়ে যায়। রমিজ মিয়া, আপনি ঠিক আছেন? শরীর কেমন লাগছে আপনার? কারো এই অস্পষ্ট শব্দে চোখ খুললেন রমিজ মিয়া। দেখতে পান ইমাম সাহেব ওনার পাশে দাঁড়িয়ে আছেন, আর এই মুহূর্ততে রমিজ মিয়া নিজের বাসায় আছেন, বিছানার উপরে। রমিজ মিয়া ইমাম সাহেবকে কিছু জিজ্ঞেস করার আগেই ইমাম সাহেব জানালেন, মস্তিষ্কে মাত্রাধিক চাপ সৃষ্টি হওয়ার কারণে আপনার এই হাল হয়েছে। তবে আমি ঘর বন্ধ করে দিয়েছি আর 2টা তাবিজও দিয়ে গেছি। এই তাবিজগুলো খুলবেন না হাত থেকে। যত কিছুই হয়ে যাক, এটি যাতে হাতেই থাকে, এইটুকু বলেই ইমাম সাহেব চলে গেলেন। ইমাম সাহেব যাবার পর রমিজ মিয়া জানতে পারেন ইমাম সাহেব নিজেই রমিজ মিয়াকে বাসায় নিয়ে এসেছিলেন। পানি পড়া ছিটিয়ে দেওয়ার পর পাশাপাশি পুরো বাসায় কি সব দোয়া পড়ে ফু দিয়েছে এবং রমিজ মিয়া একটু শান্ত হয়। রমিজ মিয়ার স্ত্রী এসে রমিজ মিয়াকে জড়িয়ে ধরে এবং এই বড় লোকের চাপে না তাদের জীবন চলে যায়, যেন এসব ধন নয় অভিশাপ নামক এক শব্দকে প্রায় ভুলতে শুরু করলেন রমিজ মিয়া ও তার স্ত্রী। হুজুরের তাবিজ দেওয়ার পর প্রায় 7 মাস কেটে যায়। কোনো অস্বাভাবিক কিছুই ঘটেনি তাদের সাথে। রমিজ মিয়া 2 তলা বাড়ি বানিয়ে ফেলেছে। এলাকাতে মোটামুটি নাম করা একজন ব্যক্তি হয়ে যায়। মানুষকে দান সৎকার দিচ্ছে। বলতে গেলে একটা জমিদারি ভাব ওনার মধ্যে চলে এসেছে। রাতে রমিজ মিয়া বাইরে ঝামেলা শেষ করে বাসায় আসলো। স্ত্রীকে দৌড়ে এসে জড়িয়ে ধরে বললেন, এবার এলাকায় সবাই আমাকে চেয়ারম্যান বানাতে চায় রে। আজকের এই দিনটাই অনেক খুশি লাগছে আমার। চলো আজ রাতে বিছানা গরম করি। রমিজ মিয়ার কথা শুনে ওনার স্ত্রী একটু লাজুক হেসে বললেন, বিছানা গরম করতে করতে তো ভাত পুড়ে ফেললেন। রমিজ মিয়া আচমকা হাসি থামিয়ে ফেলল এবং রোকেয়া বেগম মুচকি হেসে আবার বললেন, আপনি বাবা হতে চলেছেন।
স্ত্রীর এই নিউজটা শুনে রমিজ মিয়া খুশিতে যেন গড়াগড়ি খাবে। বউকে কোলে নিয়ে পুরো বাড়ি দৌড় শুরু করলেন এবং কাজের মানুষগুলো সবাই বেরিয়ে এসে রমিজ মিয়ার কাহিনী দেখছে। রমিজ মিয়া যখন দেখলো সবাই উপস্থিত, তখন তিনি চিৎকার দিয়ে বলেন, আর সবার জন্য সুখবর রয়েছে, আমি বাবা হতে যাচ্ছি। অনুষ্ঠানের ব্যবস্থা করো সবাই, পুরো গ্রামের মানুষকে খবর দাও। হুট করে ধনী ব্যক্তি হলে যা হয় আর কি, রাজা বাদশাহের মতো হুকুম দিয়ে পুরো এলাকার মানুষকে নিয়ে আসেন তিনি। ডেকোরেশন আর লাইটিং এনে পুরো বাড়ি সাজান। ডিজে বক্সের তালে তালে এলাকার মুরব্বীরা সহ সবাই নাচানাচি শুরু করে দিল। গরু 3টা জবাই করে দিলেন খাওয়ার জন্য। এটিকে হাস্যকর বলাও যেতে পারে, আবার বলাও যায় না। মানুষের ব্যক্তি হিসেবে ইচ্ছাগুলো ভিন্ন ভিন্ন। যার সামর্থ্য নেই সে কিভাবে খাওয়াবে, যার সামর্থ্য নেই সে কিভাবে টাকা হলে পুরো দেশ ঘুরবে, আর যার আছে সে 2 মিনিটেই সব সময় বের করে ফেলে। নিজের প্রয়োজনকে সময় দেওয়ার সময়টাও বের করতে পারে না। রমিজ মিয়ার ক্ষেত্রেও সেটি হলো। ইচ্ছা ছিল ভরপুর, টাকাও এসেছে আচমকা, ধরে রাখে কে। ভোর 4টায় শেষ হয় অনুষ্ঠান। খাওয়া দাওয়া করে যে যার মতো বাড়ি চলে যান। রমিজ মিয়া বউকে নিয়ে যান রুমে। এরপরেরটা তো আপনাদের বলতে হবে না, আমি জানি আপনারা পাকা পেবে সবকিছু জেনেই গেছেন বলার আগে। আজান হবার সাথে সাথে রমিজ মিয়া গোসলটা সেরে ফেললেন এবং এরপর চলে গেলেন মসজিদে নামাজ আদায় করে। ভোরে যখন বের হয়, দেখা হয় ইমাম সাহেবের সাথে। ইমাম সাহেব রমিজ মিয়াকে ওই অনুষ্ঠানের ব্যাপারে বোঝালেন। যেহেতু এটি হারাম, তাই এভাবে অনুষ্ঠান করাতে তিনি নারাজ। ইমাম সাহেবের কথা শুনে রমিজ মিয়াও কিছুটা লজ্জিত হন। তিনি মাথা নিচু করে বললেন, উত্তেজিত হয়ে করে ফেলেছি হুজুর, এমন ভুল আর কখনো করব না। ইমাম সাহেব মুচকি হেসে পরে বলে, যাই হোক, শুভকামনা রইল আপনার জন্য। আপনার ঘর এবার আলোকিত হতে যাচ্ছে। রমিজ মিয়া এদিকে খুশি হলেন, অন্যদিকে লজ্জাও পাইলেন কিছুটা। ভোরে বাসায় এসে তিনি শুয়ে যান বিছানায়। যেহেতু সারা রাত ঘুমাননি, তাই চোখের পাতাগুলো আর সায় দিচ্ছিল না। একটু তো ঘুম যেতেই হবে। বিছানায় গা হেলিয়ে দিয়ে যখন রমিজ মিয়া ঘুমের ঘুরে চলে যায়, তখনই উনার স্বপ্নে সেই কালো কুচকুচে জিনটা এসে গভীর স্বরে বলল, আমি এই দিনের জন্যই অপেক্ষা করছিলাম। আমার খাদ্য আসতেছে, তাকে নিয়ে যাব, তুই কিছুই করতে পারবি না। হা 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 হা। এক লাফ মেরে রমিজ মিয়া উঠে যান ঘুম থেকে। সূর্যের আলো প্রখরভাবে রুমে পড়েছে, অর্থাৎ দুপুর হয়ে গেছে। রমিজ মিয়ার সারা গা দিয়ে ঘাম ঝরতে থাকে। স্বপ্নে যা দেখলেন সেটির কারণ কি হতে পারে? কোন খাদ্যর কথা বলছিল সে? কোনো না কোনোভাবে রমিজ মিয়ার বাচ্চার কথা বলা হয়নি তো? রমিজ মিয়া ভয়ে কাঁপতে শুরু করে দিলেন। সব তো ঠিকই ছিল, যে অভিশাপের কথা প্রায় ভুলে গিয়েছে, সেই অভিশাপ নিয়ে আবারও নেমে এলো আমার জীবনে। একটা বড় কারণ নিয়ে এলো, অনেক বড় একটি সুখ কেড়ে নিতে এলো। রমিজ মিয়া তাড়াহুড়ো করে উঠে বের হয়ে যান বাসা থেকে। রওনা করেন ইমাম সাহেবের কাছে। প্রায় 7 মিনিট অতিক্রম করে রমিজ মিয়া সেই সোজা ইমাম সাহেবের কাছে আসলেন এবং সেই স্বপ্নের ব্যাপারে জানালেন। ইমাম সাহেব কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বললেন, আপনাদের যে 2টা তাবিজ দিয়েছিলাম, সেই 2টা তাবিজ সাবধানে রাখুন, ভুলেও হাত থেকে খুলবেন না, নয়তো বড় সড়ো কিছু কিন্তু হয়ে যাবে। রমিজ মিয়া যতটুকু বুঝলেন, এখন হাতে আর কোনো উপায় নেই, এই তাবিজটা ছাড়া কোনো গতি নেই পালাবার। যত কিছুই হোক, তাবিজকে সামলে রাখতে হবে। রমিজ মিয়া চলে আসেন বাড়িতে। স্ত্রীকে সবটা স্পষ্ট না বললেও তাবিজের ব্যাপারে একটু নাড়া দিয়েছেন। এই তাবিজ যে কোনো কিছুর বিনিময়ে যাতে হাতেই থাকে। রমিজ মিয়ার স্ত্রী ভেবেছে হয়তো বাচ্চা নিয়ে রমিজ মিয়ার ভয়, তাই এমন বলছে। কিন্তু স্বপ্নে যে আসলেই বাচ্চাকে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে তা রোকেয়া বেগম জানে না। 5 মাস পর 5 মাস পর যখন রোকেয়া বেগম 5 মাসের গর্ভবতী, তখন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে।
ফোলা পেট নিয়ে রোকেয়া বেগম ঘুমাচ্ছিলেন। রমিজ মিয়া পাশেই ঘুমাচ্ছেন। রাত আনুমানিক 2টার দিকে রমিজ মিয়ার ঘুম ভেঙে যায়। কিছু একটা শব্দ শুনে ওনার কান এসে স্থগিত হচ্ছিল এবং চোখ মেলার পর জানালা দিয়ে আসা চাঁদের আলোতে তিনি দেখেন রোকেয়া বেগমের পেটে কিছু নড়ছে। রমিজ মিয়া হা করে তাকিয়ে আছে। পেটের মধ্যে যদি বাচ্চা নড়েও এভাবে তো স্পষ্ট দেখা যাবার কথা নয়। রমিজ মিয়া আরো একটু খেয়াল করে দেখলেন ছোট বাচ্চাদের হাতে একটা পেটের ভিতর থেকে বের হয়ে আসলো এবং চামড়া দ্বারা স্পষ্ট হাতটি দেখতে পাচ্ছেন রমিজ মিয়া। এদিকে হাতটা ধীরে ধীরে ক্রমাগত প্রেসার দিয়ে যাচ্ছে। একটু বিরতি নেন আপনারা, আমি কিছু কথা বলি। যে এই ঘটনাটি আমি যখন পড়ি এই ঘটনাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল বন্ধুরা। তার জন্যই আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরতেছি। আমি এর আগে অনেক গল্প আপনাদের শুনিয়েছি। যারা নিয়মিত আমার ভূত এফএম শোনেন তারা জানেন আমি নিজের কণ্ঠ দিয়ে অনেকগুলো ভিডিও বানাইছিলাম এবং এই ঘটনাটি পড়েছিলাম একবার। সেই ঘটনাটি ইউটিউব রিলেট করে দেয়। যাই হোক, আমি আবার আপনাদের মাঝে এই ঘটনাটি নিয়ে এসেছি কারণ ঘটনাটি ভালো ছিল। চলুন গল্পে ফিরে যাই। রমিজ মিয়া রোকেয়া বেগমের পেটে হাত রেখে পেটের ভিতরে হাতটাকে ঠেলতে চাইলে আচমকা পেটের ভিতরে থাকে হাতটা চামড়া ছিঁড়ে বেরিয়ে আসে। রমিজ মিয়া কিছু বুঝে ওঠার আগেই বাচ্চাটি রমিজ মিয়ার হাত ধরে নেয় শক্ত করে। রমিজ মিয়া ভয়ে জোরে একটা চিৎকার দিয়ে খাট থেকে পড়ে যান নিচে। ওনার চিৎকারে রোকেয়া বেগম নিজেও উঠে যায়। রমিজ মিয়া ফ্লোরে বসে চিৎকার মেরেই যাচ্ছিলেন। রোকেয়া বেগম রুমের লাইট অন করে রমিজ মিয়াকে শান্ত করে যাচ্ছেন। রমিজ মিয়া সেদিনও তার স্ত্রীকে কিছু বলেনি, কারণ পরবর্তীতে রোকেয়া বেগম পেট স্বাভাবিক ছিল না, ছিল কোনো ছেঁড়া চামড়া আর নেই কোনো হাতের ইশারা, পুরোপুরি স্বাভাবিক। রোকেয়া বেগম ভয়ে যদি মানসিকভাবে ভেঙে পড়ে সেই ভয়ে কিছুই জানালেন না তিনি, শুধু একটা বাজে স্বপ্ন বলে আবার শুয়ে পড়লেন। কিন্তু সেদিন রমিজ মিয়ার সাথে অনেক কিছুই ঘটে যায়। মাঝরাতে রুমে যেন বাচ্চার কান্নার শব্দ স্পষ্ট তিনি শোনেন। কখনো কখনো একটা 1 বছরের বাচ্চাকে রুমে কোনায় দেখা যায়, তবে স্বাভাবিক বাচ্চা নয়। গভীর রাতে কালো কুচকুচে একটি বাচ্চা আসে রুমের কোনায় কোনায়, সে দৌড়াদৌড়ি করে। রমিজ মিয়া সব দেখলেও আবার চোখ বন্ধ করে নেয়, অর্থাৎ না দেখার ভান করে, কারণ হাতে তাবিজ আছে আর ইমাম সাহেবের কথা অনুযায়ী এই তাবিজ থাকা অবস্থায় জিন কিছুই করবে না। রেগুলার এই ভয়ের মধ্যেও যদি সীমাবদ্ধ থাকতো তাও ঠিক ছিল। রমিজ মিয়া যখন ভাত খেতে বসেন তখন স্পষ্ট দেখতে পান ভাতের মধ্যে কিছু বিচ্ছু পোকা হাঁটা চলাচল করছে। ভাতে এমন বিচ্ছু দেখে উনি চিৎকার মারলেন। সবাই দৌড়ে আসেন এবং জানতে চান কি হয়েছে। রমিজ মিয়া সবার চেহারা দেখে এইটুকু বুঝে যান যে তার ভাতে উনি যা দেখেছেন এটা কেউ দেখতেছে না, শুধু রমিজ মিয়া একাই দেখতেছে। রমিজ মিয়া খাবার রেখে তৎক্ষণাৎ উঠে যায়। রাতে যখন বাথরুমে যায় ফ্রেশ হবার জন্য, তখন রমিজ মিয়া দেখেন বাথরুমের ফ্লোরে অনেকগুলো সাপ দৌড়াদৌড়ি করছে। ভয়ে রমিজ মিয়া সেখান থেকে দরজা বন্ধ করে দেয়। দিন দিন সেই জিনের অত্যাচার যেন বেড়েই চলছিল। এভাবে কেটে যায় 28 দিন, 9 মাস 28 দিন। এই 9 মাস 28 দিন চলে আসে সেই দিনটা, যে দিনটার জন্য সবাই আগ্রহ ভরে অপেক্ষা করছে। রমিজ মিয়ার স্ত্রীকে নিয়ে যাওয়া হয় হসপিটালে এবং আজ ওনার বাচ্চা ডেলিভারি করার দিন। রমিজ মিয়া আছেন বেশ চিন্তায়। এই বাচ্চা কি কোনো অস্বাভাবিক বাচ্চার মতো হবে, নাকি আমাদের মতো স্বাভাবিক বাচ্চা হবে, নাকি জিনার সেই কোনো প্রভাবে বাচ্চা নষ্ট হয়ে যাবে। জিনটা কি বাচ্চাকে নিয়েই যাবে? ভাবতে ভাবতে গায়ের লোম দাঁড়িয়ে যায় রমিজ মিয়ার। তবে প্রচলিত কথায় এটি শোনা যায়, প্রার্থনার ফল সুমিষ্ট হয় 7 ভিন্ন। কোনো ঝামেলা ছাড়াই রোকেয়া বেগমের জন্ম নিল একটা ছেলে। গোলগাল চেহারা, মায়াবী চোখ আর ছোট দেহকে দেখে যে কারোর মধ্যে মায়া জন্মাতে বাধ্য। রমিজ মিয়া যখন শুইলেন ওনার বাচ্চা সুস্থ স্বাভাবিক আছেন। খুশিতে তিনি
সেখানে শুকরিয়া আদায় করতে লাগলেন। রোকেয়া বেগমও স্বাভাবিক রয়েছে। রমিজ মিয়ার দুই চোখ বন্ধ করে বাচ্চার কান্না লাগিয়ে দেন এবং এটি দেখে কিছু লোক রমিজ মিয়াকে শান্ত করতে যাচ্ছিলেন। 2 দিন হসপিটালে থাকার পর রমিজ তার বাচ্চা এবং স্ত্রীকে নিয়ে চলে আসেন বাড়িতে। ইমাম সাহেবের স্বর্ণাপন্ন হন এবং রমিজ মিয়া সবটা স্পষ্ট করলেন। কিন্তু এইবার ইমাম সাহেবের কিছুটা নারাজ দেখা যাচ্ছে। কেমন একটা মনমরা স্বভাবে দাঁড়িয়ে আছেন তিনি। রমিজ মিয়া জিজ্ঞেস করলেন, ইমাম সাহেব, আপনাকে তো স্বাভাবিক লাগছে না, কিছু হয়েছে কি? রমিজ মিয়ার কথা শুনে ইমাম সাহেব গলা ঝাঁকিয়ে বলেন, যেদিন আপনার বাচ্চার জন্ম হয়েছে সেদিন ওই কালো কুচকুচে জিনটা আমার স্বপ্নে এসেছে আর আমাকে স্পষ্ট করে বলেছে সে নাকি সময় ব্যতীত হামলা করবে না। যদিও আমি তার সাথে লড়াই করতে প্রস্তুত ছিলাম, কিন্তু কিছু সময় পার করবার পর বুঝেছি এই জিন অনেক শক্তিশালী। আমাকে নারাজ দেখেছে এই জন্যই যে আমি বাম হাত এখনো অচল। সেদিন আমাকে নারাজ দেখছেন তার কারণ আমার বাম হাত এখনো অচল। নামাজ পড়ার সময় ডান হাত টেনে বাম হাতের স্থানে রাখি। আপনাকে সাহায্য করার জন্য ছোট্ট একটা শাস্তি দিয়েছে এই জিন আমাকে, আর এই ছোট্ট শাস্তি হলো আমার এই বাম হাতকে অবশ করে দিয়েছে। আবার কোনো সাহায্য করলে সে আমার পুরো পরিবারকে শেষ করার হুমকি দিয়েছে। তাই আমি বলবো আপনি অন্য কোনো কবিরাজ দেখান, ততদিন আমার দেওয়া তাবিজগুলো যত্নে রাখুন। ইমাম সাহেবের মুখে পুরো কথা শুনে রমিজ মিয়া হাবা হয়ে যান, যেন ঘাড় থেকে বিবাদ নামেনি, আরো দ্বিগুণ চেপে বসেছে। কিছুক্ষণ ভাবনা করার পর রমিজ মিয়া আবার বললেন, সিদ্দিক কবিরাজকে ডাকি, তাহলে হয়তো উনি কিছু করতে পারবেন। রমিজ মিয়ার মুখে সিদ্দিক কবিরাজের কথা শুনে ইমাম সাহেব আবার চমকে উঠলেন। রমিজ মিয়া ইমাম সাহেবের চেহারায় তাকিয়ে বুঝলেন ঘাবলা আছে, এখানে প্রচুর ঘাবলা রয়েছে। ক্ষণিক বাদে ইমাম সাহেব আবারও বললেন, এই জন্যই বেশি ভয় পাচ্ছি আর আমার শাস্তিটাকেও হালকা করে নিচ্ছি। যেদিন আপনি আপনার স্ত্রীকে নিয়ে হসপিটালে গেলেন সেদিন সিদ্দিক কবিরাজকে মেরে ফেলা হয়েছে, তাও সাধারণ মৃত্যু দেয়নি। সিদ্দিক কবিরাজের পা ছিল ওপরে, বাকি কোমর সহ অর্ধেক শরীরের মাটির ভিতরে। আপনি হসপিটালে ছিলেন তাই আপনাকে জানানো হয়নি। এমন না যে জিন জব্দ করা যাবে না, যাবে, কিন্তু তেমন কবিরাজ লাগবে যারা এই জিনকে আটকাতে সক্ষম। আমরা এসব নিয়ে বেশ আমল জানি না। তাছাড়া এই জিনের বয়স প্রায় 382 এর বেশি, অনেক শক্তিশালী জিন এটা। এবং আপনি চমকে যাবেন এটা শুনলে যে ওটা কোনো পুরুষ জিন না, একটা মহিলা জিন, বৃদ্ধ মহিলা। রমিজ মিয়া হুশ উড়ে যাওয়ার উপক্রম। ভাবছে কি আর ঘটছে কি আর ঘটবে কি, বলতে গেলে ভালো একটা ঘোরেই ডুবে যান তিনি। এদিকে ইমাম সাহেব লজ্জিত হয়ে চলে যান। রমিজ মিয়া একলা দাঁড়িয়ে ভাবছে সেই জিনের কথাটা ওনার মনে পড়েছে, যে কোনো মূল্যে তার খাদ্যকে নেবে এবং কেউ আটকাতে পারবে না। কেটে যায় আরো 1 মাস। কি গো, আর কি কোনো কবিরাজ নেই? আমার বাচ্চা কি আমার বুক খালি করে চলে যাবে? কিছু তো করুন। রোকেয়া বেগমের কথায় কতটা যন্ত্র লুকিয়ে ছিল তা হয়তো অন্যদের বোঝার ক্ষমতা নেই। এত আশা আকাঙ্ক্ষা অপেক্ষা করে একটা বাচ্চা হলো, সেটিকেও কেড়ে নিতে চায়। একজন মায়ের এই যন্ত্রণা আর একটা মাই ভালো বুঝবে। রমিজ মিয়ার মাথা নিচু করে ধীর সরে বলল, চাইলাম তো অনেক, 1 মাস 1000-এর উপরে কবিরাজ দেখেছি, কিন্তু কাজের কাজ হচ্ছে না। রাতে কি সে আমার স্বপ্নে আসে আর দেখা আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছে? আমি আর কি করব বলো? রমিজ মিয়ার কথা শুনে রোকেয়া বেগম আবার বললেন, এখন কি উপায়? রমিজ মিয়া কোনো উত্তর দেয় না। রোকেয়ার কোল থেকে তার বাচ্চাকে নিয়ে কপালে একটা চুমু দেয় আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে,
আমাদের পাপের শাস্তি এই মাসুম বাচ্চাটা কেন পাবে, শুধু সেটাই ভাবছি। অর্থাৎ আতঙ্ক আর অশান্তিজনক সময় পার করেছেন রমেশ মিয়া। সপ্তাহ বাদে একদিন রোকেয়া বেগমের চিৎকারে পুরো বাড়ির মানুষ সজাগ হয়ে যায়। দিন দুপুরে কি হলো ভেবে সবাই চলে আসেন রোকেয়া বেগমের রুমে। এসে দেখেন রোকেয়া বেগম বিছানায় বসে চিল্লাচ্ছে। ওনার ভাষ্যমতে বাচ্চাকে দুধ পান করাতে করাতে ঘুমিয়ে গিয়েছিলেন, আর এখন উঠে দেখে বাচ্চা নেই। বাড়ির সবাই চারিপাশে খুঁজতে শুরু করে বাচ্চা। এদিকে রমেশ মিয়াকে খবর দেওয়া হয়, উনিও বাজার থেকে ছুটে আসেন বাড়িতে। কিন্তু বেশ কিছু দেরি হয়নি, বাড়ির কাজের লোক রমেশ মিয়ার বাচ্চাকে বাড়ির পেছনে পায়, অর্থাৎ মাটিতে ঘুমাচ্ছিল বাচ্চা। এই ধাপ যাবার পর আর রোকেয়া বেগম একা থাকে না। রমেশ মিয়া বাইরে গেলেই বাড়িতে থাকা কাজের মহিলারা রোকেয়া বেগমের সাথে থাকে, অর্থাৎ গার্ড দিয়ে থাকেন। আরো 14 দিন পর আচমকা রমেশ মিয়া সন্ধ্যায় বাসায় চলে আসে। রোকেয়া বেগম সোফায় বসে খাবার খাচ্ছে আর বাচ্চা ওনার কোলেই। বাচ্চাকে কোলে নিয়ে রোকেয়া বেগম খেতে কষ্ট হচ্ছিল দেখে রমেশ মিয়া বাচ্চাকে কোলে নেন। এরপর আদর করতে করতে রুমের দিকে চলে যায়। তার ঠিক 2 মিনিট পর রমেশ মিয়া মেইন দরজা দিয়ে এসে বলে, রোকেয়া, বাচ্চা কোথায়? রমেশ মিয়াকে মেইন গেটে দেখে সবার গায়ের লোম দাঁড়িয়ে যায়। মাত্রই তো তিনি বেডরুমে গেলেন বাচ্চাকে নিয়ে, তাহলে বাইরে থেকে যেই রমেশ মিয়া আসলেন, ইনি কে? ভিতরে যিনি বাচ্চা নিয়ে গেল, ওটা আসল রমেশ মিয়া নাকি যে মাত্র আসতেছে গেটের সামনে সেই আসল রমেশ মিয়া? খাবারের থাল ছুঁড়ে মেরে রোকেয়া বেগম সহ সবাই রুমের দিকে দৌড়ায়। কিন্তু এইবার প্রায় দেরি হয়ে গেছে। বাচ্চাকে সেই জিন কামড়ে খেয়ে ফ্লোরে ফেলে রেখে চলে গেছে। কি ভাবছেন, ঘটনা কি এখানেই শেষ? না, অপেক্ষা করুন, ঘটনা তো মাত্র শুরু। খাবারের থাল ছুঁড়ে মেরে রোকেয়া বেগম সহ সবাই যখন উপরে যায়, তখন এই জিনটি এই বাচ্চাটিকে কামড়ে ফ্লোরে খেয়ে ফেলে চলে যায়। রমেশ মিয়া তার বাচ্চার মৃত্যুর পর কেটে যায় আরো 1 বছর। তবে এই 1 বছর রমেশ মিয়া ও তার স্ত্রী বাচ্চা জন্ম দেওয়ার চিন্তা করেনি। প্রথম বাচ্চা যেহেতু মারা গেছে, দ্বিতীয় বাচ্চা দেওয়ার সাহসটুকু সেখানে হারিয়েছে তারা। এই 1 বছরে তেমন কোনো সমস্যাও হয়নি। কদিন মন খারাপ থাকলেও একটা সময় রমেশ মিয়া আর তার স্ত্রী সবটা মেনে নেয়। প্রায় 1 বছর পর রমেশ মিয়াকে আবারও মনে করিয়ে দেয় সব। সেই জিনের আগমন। ব্যবসায়ী হয়ে যাওয়ায় রমেশ মিয়ার ব্যস্ততা বেড়েই চলছিল প্রচুর। একদিন কারখানা বন্ধ করে বাসায় আসার সময় দেখেন গাড়িটা স্টার্ট নিচ্ছে না। এদিকে রাতও গভীর হয়ে গেছে। গ্রামের গভীর রাত মানেই 10টা। ঘড়ির সময় 10টা এলে যেন মৃতদের শহর হয়ে যায় গ্রাম। দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে গাড়ির দরজা, গ্যারেজ আগে থেকেই বন্ধ হয়ে গেছে, অর্থাৎ হাতে উপায় নেই হেঁটে যাওয়া ছাড়া। এইটা রমেশ মিয়ার জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। মাঝে মাঝেই তার ইঞ্জিন ঠান্ডা কিংবা তেলের ট্যাঙ্কিতে বাতাস জমলে এমন হয়। গাড়ি কারখানায় রেখে রমেশ মিয়া দরজা লাগিয়ে দিল। এরপর বাজার থেকে হাঁটা ধরেছেন বাড়ির উদ্দেশ্যে। রমেশ মিয়ার সেই পুরাতন অভ্যাস আজও আছে, হাতে একটা সিগারেট আর একটা হাতের লুঙ্গি ধরে চলাফেরা করা। মোবাইলের ফ্ল্যাশ দিয়ে বাজার পার করে যখন তিনি গ্রামের রাস্তায় প্রবেশ করলেন, তখন আচমকা রমেশ মিয়ার শরীরটা ভারী হয়ে যায়। বলে রাখা ভালো, এই সময়টা ছিল শীতকাল। চারপাশে ঘন কুয়াশা, শীতল আবহাওয়া। তবে শীতের প্রভাব খুবই কম থাকায় রমেশ মিয়া সাদা শার্ট আর লুঙ্গি পরেছেন। শীতের যাত্রা কম থাকলেও কুয়াশা ছিল প্রবল। রমেশ মিয়া গ্রামের রাস্তা ধরে কিছু দূর হেঁটে আসার পর মনে হলো একটা কিছু ওনার পিছন আসছে। ব্যাপারটা নোটিশ করতেই তিনি হুট করে পিছনে তাকান, কিন্তু ঝাপসা কুয়াশার কারণে কুয়াশা ছাড়া তার নজরে আর কিছুই আসেনি।
মনের ভুল ভেবে রমেশ মিয়া আবারও হাঁটতে লাগলেন সামনের দিকে। আবারও কিছু দূর যাওয়ার পর একটা পায়ের শব্দ রমেশ মিয়ার কানে ধাক্কা খায়। খচখচ একটি শব্দ, যেমন তিনি শুকনো পাতার মতো হয়। যেমন আপনি শুকনো পাতার উপর হাঁটলে যেমন শব্দ হবে বা আওয়াজ হবে, ঠিক তেমন একটা খচখচ শব্দ আসতেছে রমেশ মিয়ার কানে। এবং রমেশ মিয়ার কিছুটা সন্দেহ লেগে যায়। এবার বরাবরের মতোই তিনি আবারও পিছু ফিরে তাকান আর দেখতে পান একটা কালো কুচকুচে কুকুর দাঁড়িয়ে আছে। রমেশ মিয়ার হাতে থাকা মোবাইলের আলোয় কুকুরের চোখে পড়তেই কুকুরটা এক দৌড়ে জঙ্গলের দিকে চলে যায়। রমেশ মিয়ার গা এবার অনেকটা ভারী হয়ে যায়। কুকুরের পায়ের শব্দ তো এমনি হবার কথা নয়, ওই শব্দটা বড় কোনো পায়ের ছিল, যেমন মানুষের পায়ের মতো। রমেশ মিয়া আবার সামনে ঘুরে দ্রুত হাঁটা ধরলেন। কয়েক সেকেন্ড বাদে রমেশ মিয়ার আবার মনে হলো পিছনে কেউ আছে, মানে আবার নিয়েছে পিছু। রমেশ মিয়ার সাহস হচ্ছিল না পিছনে ঘুরবার বা ঘুরে তাকানো। আল্লাহর নাম জব্দ করতে করতে তিনি এগোচ্ছে সামনের দিকে। এদিকে পিছন থেকে হেঁটে আসার শব্দটা ক্রমাগত রমেশ মিয়ার কাছাকাছি চলে আসতেছে। মাত্র 2 হাত পিছনে এসে রয়েছে রমেশ মিয়া। এবার আরো জোরে হাঁটতে লাগলেন, কিন্তু এতে লাভ হচ্ছে না। হাঁটার শব্দটা যেন এবার একদম রমেশ মিয়ার উপর উঠেছে। রমেশ মিয়ার সাদা শার্ট গায়ের সাথে লেগেছে, ঘামে একদম ভিজে গেছে পুরো শরীর। এসব কি হচ্ছে? দোয়া কলাম পড়া ধরে রমেশ মিয়া আবার যখন সামনে ঘুরে তাকায়, দেখে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে এবং তাদের কাঁধে একটা খাটিয়া, লাশের খাটিয়া। রমেশ মিয়া শির দাঁড় দিয়ে একটা ভয়ের শিরোহর নেমে আসে। এইটা কি সেই জিনের খাটিয়া? ফলের আলোতে রমেশ মিয়া খেয়াল করলেন ওদের সবার চেহারা কালো, মানে সেই 1 বছর আগে যে জিনদের দেখেছিলেন তারাই। যেহেতু এই জিনদের ব্যাপারে রমেশ মিয়ার পূর্ব অভিজ্ঞতা আছে, তাই তিনি জ্ঞান হারাবার মতো অবস্থায় যাননি। এদিকে গতবারের মতো থাকা একটি জিন খাটিয়ে ছেড়ে পিছনে চলে যায় এবং রমেশ মিয়া বুঝে যান এখন তারা কি বলবে। হয়তো এদের মধ্যে লম্বা যে জিন আছে সে এসে বলবে খাটিয়ে ধরার জন্য, কিন্তু ঘটেছে তার ঠিক উল্টো। খাটিয়ে ধরা বাকি 3 জন খাটিয়া রাস্তায় নামায় এবং রমেশ মিয়াকে গম্ভীর স্বরে বলে, আসুন, আপনার দাপন কাজ শুরু করতে হবে। রমেশ মিয়া পড়ে যায় বিপদে। উনি এখনো জীবন্ত, আর এনারা ওনাকে দাফন করার কথা বলছে। রমেশ মিয়ার উপায় না পেয়ে সাথে লুঙ্গি খুলে দিল এবং একটা প্রস্রাব করার জন্য প্রস্তুতি নিল। গ্রামের ভাষায় এই কাজটি করলে রাতে যদি কোনো অন্য জগতের এসব জিন টিনের লাগারে পড়ে তবে উলঙ্গ হয়ে প্রসাব করতে হয়, কিন্তু প্রসাব হতে হবে একটা বৃত্তের মতো, মানে যে প্রসাব করবে তার গোল করে চারপাশে প্রসাব করবে, মাঝখানে দাঁড়িয়ে থাকবে। এতে নাপাক অবস্থায় দেখে তারা ভেঙে যায়। গ্রামে থাকেন যারা, তারা এই নিয়মটা অবশ্যই শুনেছেন। চলুন ঘটনায় ফিরে যায়। রমেশ মিয়া প্রসাব শুরু করে ঘোরা দেয়, এতে গোল বৃত্তের মতো হয়ে যায়। এটি করার 5 সেকেন্ডের মধ্যে রমেশ মিয়া দেখেন পুরো রাস্তা ফাঁকা, মানে একটা কাক পক্ষীও নেই। রমেশ মিয়া এই নিয়ম সম্বন্ধে জানলেও এটা জানে না তারপর কি করতে হবে। এই বৃত্তের মাঝেই বসে থাকা লাগবে নাকি বাড়িতে চলে যেতে হবে, উপায় না পেয়ে ভয়ে কাঁপছেন তিনি। কিন্তু মূল কথা হচ্ছে এখান থেকে ভেঙে যাওয়া। এই স্থানটি হচ্ছে ভয়ানক। লুঙ্গি আর পরে না পরেই হাতে নিয়ে রমেশ মিয়া এক দৌড় লাগান বাড়ির দিকে। শীতের কুয়াশা ভেদ করে ওনার গতিবেগ প্রচুর ছিল। কুয়াশায় তরল পানীয় জল মুখে লেপটে যায়, কিন্তু থেমে থাকার কোনো নাম মুখ নেই। যত জোরে পারল দৌড় দিয়েই গেল। দৌড়তে শেষে এসে তিনি
বাড়িতে উপস্থিত হলেন। দরজার সামনে এসে রোকিয়া বলে এক চিৎকার দেন তিনি। ভেতর থেকে সবাই দৌড়ে এসে দেখলেন রমিজ মিয়া উলঙ্গ অবস্থায় চিত হয়ে শুয়ে আছে। অর্থাৎ উনার পিঠের সাইডটা অস্পষ্ট দেখা যায়। কাজের লোক জাহাঙ্গীর মিয়া দৌড়ে এসে রমিজ মিয়ার লুঙ্গিটা ঠিক করে দিলেন। এরপর সবাই মিলে ধরাধরি করে ওনাকে নিয়ে যান রুমে। তারপর রমিজ মিয়া অর্ধেক রাস্তায় আসতে রমিজ মিয়ার গায়ে আবার প্রচন্ড জ্বর আসে, জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান শুয়ে থাকা সত্ত্বেও জ্বরে গা কাঁপছে তার। রমিজ মিয়ার স্ত্রী রমিজ মিয়ার কপালে একটা জলপট্টি লাগিয়ে দেন। জাহাঙ্গীর মিয়াও কিছুটা আঁচ করতে পারছেন, কারণ বাড়িতে রোকেয়া বেগম প্রায় এদের সাথে ওসব বলতো। ব্যাপারটা স্পষ্ট সবার কাছে। জাহাঙ্গীর মিয়া দেরি না করে চলে গেলেন ইমাম সাহেবকে ডাকতে। অর্ধেক রাস্তা আসতেই জাহাঙ্গীর মিয়ার মনে হলো একজন অবয়বকে দেখা যাচ্ছে। অর্থাৎ যে পথে জাহাঙ্গীর মিয়া যাচ্ছেন সেই পথ দিয়েই কেউ তার দিকেই আসতেছে। কুয়াশার জন্য তেমন না বোঝা গেলেও জাহাঙ্গীর মিয়া অবয়ব দেখা যাচ্ছে। মনে ঢুকে যায় ভয়, এটা যদি জিন হয়। কিন্তু জাহাঙ্গীর মিয়া ভয়কে কাটিয়ে উপস্থিত হলেন ইমাম সাহেব। অর্থাৎ ইমাম সাহেব নিজেই রমিজ মিয়ার বাড়ির দিকে যাচ্ছেন। জাহাঙ্গীর মিয়া ইমাম সাহেবকে দেখেই বললেন, ব্যাপার কি ইমাম সাহেব, কোথায় যাচ্ছেন? ইমাম সাহেব জাহাঙ্গীর সাহেবকে দিকে তাকিয়ে বললেন, সন্দেহভাজন চোখে তাকিয়ে বললেন, আপনি কোথায় যাচ্ছেন? আমি তো রমিজ মিয়ার কাছেই যাচ্ছিলাম। কাজেই লোক ইমাম সাহেবের কথা শুনে বলে, আমিও আপনার কাছে যাচ্ছিলাম। সাহেবের অবস্থা খারাপ। কাজের লোকের কথা শুনে ইমাম সাহেব ধীর স্বরে বলে, আগেই জানতাম এমন কিছু হবার ভয় ছিল, আর হয়েও গেল। চলুন রমিজ মিয়ার কাছে যাওয়া যাক। ইমাম সাহেব আর কাজের লোক চলে যান রমিজ মিয়ার কাছে। বাড়ি এসে দেখেন ইমাম সাহেব রমিজ মিয়ার কাছে বসলেন। তখন রমিজ মিয়ার জ্বর বেড়ে যায় দ্বিগুণ। ইমাম সাহেব রমিজ মিয়ার উপর কিছু একটা পরে ফু দেন। তারপর কিছুক্ষণ পর জ্বর ভালো না হলেও রমিজ মিয়ার জ্ঞান ফিরে আসে। অস্পষ্ট হলেও রমিজ মিয়ার জ্ঞান ফিরে আসে। অস্পষ্ট দৃষ্টান্তর হয়ে রমিজ মিয়ার চোখ খোলেন। চারপাশে ঝাপসা, যেন শরীরটা বহু ক্লান্ত। ইমাম সাহেব রমিজ মিয়াকে বলে, আপনার শরীরে তেমন ভালো না, আর আপনাকে একটা সংবাদ দিতে এসেছি আমি। ইমাম সাহেবের চেহারা স্পষ্ট না দেখলেও রমিজ মিয়া ইমাম সাহেবের কণ্ঠ স্পষ্ট শুনতে পান। মুখ খুলে অস্পষ্ট স্বরে রমিজ মিয়াকে বলেন, কিসের সংবাদ? ইমাম সাহেব এবার রমিজ মিয়াকে বলতে লাগলেন, গত 1 বছর আগে আপনার সাথে কি হয়েছিল সবটাই তো জানি আমি, এবং আপনাকে মুক্ত করার জন্য যা যা করার দরকার ছিল সবই করেছিলাম। এতে আমি কি সমস্যা হয়েছিল সেটাও আপনি জানেন। তাছাড়া সিদ্দিক কবিরাজ পরিণত কি হলো ওটাও জানেন। কিন্তু একটা বিষয় আমি গোপন রেখেছিলাম। কেন রেখেছি সেটাও বলি। আপনার এই সমস্যার সমাধানে আমি না করতে পারলেও সঠিক কেউ না কেউ তো আছে, তারা পারবে। এই ভেবে আমি খোঁজ করে যাচ্ছিলাম আপনার প্রথম বাচ্চাকে যখন তারা নিয়ে যায়। তবে সব ঠিক হয়নি সেটা আমি জানি। যতদিন না ওই জিনের ফাঁদে অন্য কেউ পা দেবে, মানে খাটিয়া সহ অন্য কেউ কবর খুঁড়ে পুরস্কার না নেবে, ততদিন এই জিন আপনাদের পিছনেই পড়ে থাকবে এবং আপনার উপর নজর রাখবে। অবশেষে আমি খোঁজ পেয়েছি একজনের, আর এসে দেখি আপনি আগে থেকেই আহত। ইমাম সাহেবের কথা শুনে রমিজ মিয়া আবার বললেন, নাম কি সেই তান্ত্রিকের? ইমাম সাহেব মুস্কি এসে বলেন, তান্ত্রিক আবির। ইমাম সাহেবের কথা শুনে রমিজ মিয়া আবার চোখ বন্ধ করতে করতে বলেন, ঠিক আছে, সেই কবিরাজের আগামীকাল সকাল আসতে বলুন, যত টাকা লাগে আমি দিব, কিন্তু জিনদের এই যন্ত্রণা থেকে বাঁচতে চাই। ইমাম সাহেব চলে গেলেন বাড়িতে। রমিজ মিয়া শান্ত হয়ে শুয়ে আছেন। রোকেয়া বেগম ওনার মতো করে সেবা যত্ন চালিয়ে যাচ্ছেন। রাত 2টা। ঘুমের মাঝে রমিজ মিয়ার স্বপ্নে সেই জিন আসে। কালো কুচকুচে চেহারা আর দুটি ধবধবে সাদা। রমিজ মিয়ার উদ্দেশ্য সে গভীর স্বরে বলতে থাকে, তোর আরো একটা বাচ্চা লাগবে আমার। এরপর
তোর আর একটা বাচ্চা লাগবে আমার, এরপর আমি তোকে ছেড়ে দিব, তোকে আর বিরক্ত করব না। তোর স্ত্রী যখন গর্ভবতী, কালকের মধ্যেই জানতে পারবি এটা। এই বাচ্চাকে জন্ম দেওয়ার 21 দিন পর বারান্দায় রেখে যাবি, আমরা এসে নিয়ে যাব। তবে রাত 12টার পর রাখবি। আর একটা কথা বলি, ইমাম সাহেবের জানাজা পড়ে আসিস কাল সকালে। এতটুকু দেখেই রমিজ মিয়া লাফ দিয়ে উঠে বসে, শরীর থরথর করে কাঁপছে, শ্বাসকষ্ট বেড়ে যায় দ্বিগুণ। জোরে জোরে নিঃশ্বাস নিতে চেয়েও বুকে আটকে যাচ্ছে সেটি। রোকেয়া বেগম পাশেই বসা ছিল, যদিও সেবা করতে করতে তিনি ঘুমিয়েছিলেন, কিন্তু রমিজ মিয়ার ছটফটানি অনুভব করতে পেরে তিনিও উঠে যান। রমিজ মিয়া না পারছে কথা বলতে, আর না পারছে কিছু বোঝাতে। বুক ধরে নিঃশ্বাস নিতে নিতে তিনি আবার জ্ঞান হারিয়ে ফেলেন। ভোর রাতে রমিজ মিয়া আবার ওঠেন লাফ দিয়ে। এইবার দেখতে পায় চারপাশে লোকজনের ভিড়। রমিজ মিয়ার অবস্থা শুনে পুরো এলাকার মানুষ চলে এসেছে। রমিজ মিয়া সেসব তোয়াক্কা না করে বিছানা থেকে উঠে দৌড় দেন এবং একবারে জোরে চিৎকার দিয়ে বলে, ইমাম সাহেবের বাসায় আসুন সবাই। রমিজ মিয়ার পিছন পিছন পুরো এলাকায় মানুষ দৌড় লাগায়, কারো হাতে লাইট, আবার কারো হাতে হারিকেন দিয়ে দিক বেদিক হয়ে সবাই দৌড়াদৌড়ি শুরু করলেন ইমাম সাহেবের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ বাদে সবাই ইমাম সাহেবের উঠানো যায় এবং যে দৃশ্য দেখে এটি ছিল অনেক বেদনাদায়ক। ইমাম সাহেব বাড়ির সামনে এক বিশাল আম গাছ রয়েছে, সেই আম গাছের সাথে ফাঁসি দিয়ে মারা যান ইমাম সাহেব। সবাই এটি না জানলেও রমিজ মিয়া জানেন ইমাম সাহেব ফাঁসি দেয়নি, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। ইমাম সাহেবের লাশ ঝুলে থাকতে শুনে এলাকার মেম্বার সহ অনেকেই চলে আসে। পুলিশ কল দিতে চাইলে রমিজ মিয়া বলেন, লাভ নেই, কোথাও কল দেবেন না কেউ, এইটা সেই জিনের কাজ, সবাই ধরে লাশ নামান, আমরা জানাজা করে কবর দিব। রমিজ মিয়ার কথা ফেলে দেওয়ার সাহস কারও নেই। ইমাম সাহেবের লাশ নামিয়ে নেয় এলাকাবাসী এবং অন্য মসজিদের এক ইমাম এসে জানাজা সম্পন্ন করলো। দাফন করা হলো ইমাম সাহেবকে। বাড়ি এসে রমিজ সাহেব শুনতে পায় তার স্ত্রী বমি করতে করতে জ্ঞান হারায়। রমিজ মিয়া জাহাঙ্গীর মিয়াকে বলে ও গর্ভবতী। তারপর ডাক্তার বাসায় নিয়ে আসেন, সামনে খারাপ কিছু হবে হয়তো, এ বলে রমিজ মিয়া রুমে চলে যান। আর এক ভার চিন্তা নিয়ে ভাবতে থাকে, ইমাম সাহেব তো মারা গেলেন, এখন এই তান্ত্রিক আবিরকে কোথায় খুঁজবেন তিনি? তান্ত্রিক আবির রমিজ মিয়া না পেলেও আপনি কিভাবে পাবেন তা মনে আছে তো? যারা এই তান্ত্রিক সম্পর্কে না জানেন তারা আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যেয়ে দেখবেন, তান্ত্রিক আবিরকে নিয়ে একটি গল্প লেখা আছে, খুঁজলে পেয়ে যাবেন। সময় তো আর থেমে থাকে না। মসজিদে নতুন ইমাম নিয়োগ করা হয়, যেটির মূল দায়িত্ব রমিজ মিয়া রয়েছেন। যদিও এই খ্যাতিমান নাম পাওয়ার আগে তিনি ছিলেন কৃষক, কিন্তু টাকা হবার পর থেকে এলাকায় বেশ নাম ডাক কামাই করে নিয়েছিল। চেয়ারম্যান হতেও চেয়েছিল, তবে বাচ্চা মরে যাবার পর থেকে সেই ইচ্ছাকে আর প্রাধান্য দেননি তিনি। মসজিদের নতুন ইমাম সিলেক্ট করে তিনি বাজারে চলে যান। ইমাম সাহেবের জন্য যদিও মন খারাপ রয়েছে, এদিকে অন্য ঝামেলাও এসে বসেছে। স্ত্রী রোকেয়া বেগম তো আবারও প্রেগনেন্ট হলো, এই বাচ্চাকেও হারাতে হবে। এমন পরিস্থিতিতে কেই বা সুস্থ সাবলীল থাকে বলুন? দোকানে বসে যখন তিনি এসব নিয়ে ভেবে যাচ্ছিল, তখনই গ্রামের একটা লোক দৌড়ে এসে বললেন, রমিজ সাহেব তাড়াতাড়ি আসেন, এলাকায় তান্ত্রিক আবির সাহেব এসেছে। লোকটার কথা শুনে রমিজ এক লাফ মেরে দৌড় দিয়ে বাসার দিকে। কারখানার কর্মীদের কাজে রেখে বেরিয়ে যায় বাহিরে। যদিও ব্যাপারটা অবিশ্বাস্য লাগছে, বাকিটা ঘটনাস্থলে গিয়ে জানাবো কিভাবে তান্ত্রিকটি আসলো। রমিজ মিয়াকে লোকটা নিয়ে আসে এবং ইমাম সাহেবের বাসায়। ইমাম সাহেবের বাড়ির আশেপাশে অনেক লোক ভিড়। রমিজ মিয়াকে দেখে সবাই রাস্তা পরিষ্কার করে দেয়। রমিজ মিয়া লোকদের ভিড় কাটিয়ে উঠানে এসে একজন যুবক দাঁড়িয়ে আছে দেখতে পায়, হাতে তাসবিহ, গায়ে একটা লম্বা কালো জুব্বা। রমিজ মিয়া এগিয়ে এসে বলে, আপনি কি তান্ত্রিক আবির? আবির ওনার কথা শুনে মাথা নাড়িয়ে বলেন, হ্যাঁ, গতকাল রাতে ইমাম সাহেব আমাকে একটা ভিডিও ফুটেজ দেন, তার সেখানে বলেছেন একটি জিনের ব্যাপারে। আবির রমিজ নামের একটা লোকের ব্যাপারে বললেন, কিন্তু এখন এসে শুনছি
উনি মারা গেছেন। রমিজ মিয়া আবিরের কথা শুনে বললেন, তার মানে ইমাম সাহেব কাল রাতে নিজের বয়ান ভিডিও করে আপনার কাছে পাঠিয়েছিল। যাই হোক, আমি রমিজ মিয়া, আসুন আমার বাড়িতে সবটা বলতেছি। রমিজ মিয়া আবিরকে নিয়ে চলে গেলেন বাসায়। আবিরের সাথে আবিরের 2টা বন্ধু এসেছে ওরা গাড়িতে। রমিজ মিয়া লোক পাঠিয়ে রোহান আর রাহুলকে বাসায় নিয়ে আসে। সময় হয়ে যায় এবং সন্ধ্যা হলো। রমিজ মিয়া সহ সবাই ড্রয়িং রুমে বসে আছে। কাজের লোক জাহাঙ্গীর মিয়া চা বানিয়ে দেয় সবাইকে। আবির চায়ের চুমুক দিয়ে জাহাঙ্গীর সাহেবের প্রশংসা করতে ভুললেন না। এরপর কথোপকথন শুরু করে রমিজ মিয়ার সাথে। তো রমিজ সাহেব, শুরু থেকে বলুন তো, ইমাম সাহেব শুধু বলেছিল একটা জিনের টর্চার চলছে, তারপর তিনি ঠিকানা দিয়েছেন। ঘটনা শুরু কোথা থেকে? একটি জিনের খাটিয়া থেকে। জিনের খাটিয়া মানে যে জিন খাটিয়াতে থাকে আর কোন মানুষের দ্বারা নিজের লাশ দাফন করায় ওরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো দেখছেন সবই চেনেন, তাহলে তো আপনি ভালোই চেনেন। চিনব না কেন? এই অবধি 2বার তাদের সাথে লড়েছি আমি। যদি আমি ভুল না বলে থাকি তবে আপনার এই সম্পদ ওদের দেওয়া, রাইট? জি 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 কবিরাজ সাহেব, চিন্তা করবেন না, ওদের সাথে খুব ভালো পরিচয় আমার, কিন্তু একটু তেরা জিন ওরা। মানে সে মিথ্যা কথা বেশি বলে, ওর কোনো কথাতেই সত্যতা নেই। বন্দি করতে গেলে পালিয়ে যায়, এই অবধি তাকে বন্দি করতে পারেনি, কিন্তু আপনাদের ছেড়ে চলে যাবে এটা নিশ্চিত থাকুন। তো আর দেরি কিসের তান্ত্রিক সাহেব, শুরু করুন। যা টাকা লাগে আমি দিব। এখন হবে না, ওদের এইভাবে টাকা যায় না। সে আপনার স্বপ্নে আসে, তাই না? আর প্রতিবারই একটা না একটা বিপদের ইঙ্গিত দিয়ে যায়। ঠিক আছে, আজ আপনার রুমে আমরাও থাকবো। আপনি যখন ঘুমাবেন বাকিটা আমি দেখছি। ঠিক আছে, ওকে। কিন্তু আমার কিছু জিনিস লাগবে, ওগুলো এনে দেখুন। হ্যাঁ বলুন, কি কি লাগবে আপনার? 5টা কাঁচা ফুল, যে কোনো ফুল হলেও চলবে, তবে কাঁচা হতে হবে। 2টা কাঁচা মরিচ, একটা গ্যাস লাইট, আগরবাতি আর একটা নিম গাছের ডাল, পাতা সহ ছোট একটা ডাল হলেই হবে। আচ্ছা, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। কথোপকথন শেষে রমিজ মিয়া আবিরদের একটা রুমে ব্যাগ রাখতে দেয়। রাহুল ক্যামেরাটা বের করে সেট করে যাচ্ছে। রাহুল জাহাঙ্গীর মিয়ার সাথে আসবাবপত্র গুছিয়ে নিচ্ছে। আবির বসে বসে সেই বইটি পড়ছে যা রিয়াজ দিয়েছিল। এবং রাত 11টা। খাবার টেবিলে বসে সবাই খাওয়া দাওয়া শেষ করে নেয়। খাবার শেষে রোকেয়া বেগমকে অন্য একটি রুমে নিয়ে যায় কাজের মহিলারা। যেহেতু উনি গর্ভ অবস্থায় আছেন, তাই রোকেয়ার কাজে ওনার থাকাটা বিপজ্জনক। রমিজ মিয়া চলে যান রুমে। রাহুল ক্যামেরা নিয়ে এসে রুমের এক কোনায় সিট করে নিলেন। রোহান বক্স নিয়ে রাহুলের পাশে দাঁড়ায় এবং রমিজ মিয়া বিছানায় শুয়ে যেতেই আবির ওনার কাছে আসেন। এরপর রমিজ মিয়ার মাথায় হাত রেখে আবির আয়াত উচ্চারণ করতে লাগলো। আবিরের হাতে থাকা তাসবিহটা জ্বলজ্বল করতে লাগলো। এর পিছনেও বিশেষ কারণ রয়েছে। রিয়াজের দেওয়া সেই গল্পটি আপনারা শুনতেছেন। এটা অনেক 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 বহুল পরিচিত একটি গল্প। যারা ফুল গল্পটি শুনবেন তাহলে তারা আরো অনেক মজা পাবেন। যাই হোক, চলুন গল্পতে ফিরে যাই। আয়াত আবির নতুন করে অনেক কিছু শিখেছে, তার মধ্যে এটিও একটি। রমিজ মিয়ার মাথায় হাত রেখে আবির উচ্চারণ করতে থাকে আয়াত এবং ধীরে ধীরে মাথা থেকে হাতটা নিচের দিকে নামায়, মানে রমিজ মিয়ার চোখের দিকে নিয়ে আসেন। রমিজ মিয়ার চোখ বন্ধ। আবির ধীরে ধীরে এইবার হাতটা নিচের দিকে নিয়ে আসে, অর্থাৎ ঠোঁট অব্দি নিয়ে আসে। এরপর দেখা যায় রমিজ মিয়া পুরোপুরি ঘুমিয়ে গেছে। আবিরের হাতে থাকা তাসবিহটা রমিজ মিয়ার মাথার কাছে নিয়ে বলে, আপনি এখন ঘুমে রয়েছেন, কিন্তু আপনার কান খোলা, আপনার জবান খোলা, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? আবিরের কথায় রমিজ মিয়ার ঘুমের মধ্যে বলল, হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি, কিন্তু আপনি কোথায়? আবির মুচকি হাসি হেসে বলে, আপনি আপনার চারপাশে কি দেখতে পাচ্ছেন? আবিরের প্রশ্নে রমিজ মিয়ার অস্পষ্ট শব্দে বলতে থাকে, আমি একটা জঙ্গলে আছি, চারপাশে অন্ধকার, হালকা হালকা বোঝা যাচ্ছে শুধু
আবির এইবার রমিজ মিয়ার মাথার সাইডে থেকে তাসবি সরিয়ে বলে, আপনি ওইখানে দাঁড়িয়ে থাকুন, কোথাও যাবেন না। যদি কাউকে আপনি দেখতে পান তবুও কোথাও যাবেন না। এতটুকু বলে আবির দূরে সরে আসে। এরপর তাসবিহটা উপরের দিকে উঠিয়ে আবিরকে বলতে শুরু করে, বিসমিল্লাহি আর কি যাই হোক একটা আয়াত পরে যার অর্থ হচ্ছে, আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি সকল কষ্টদায়ক বিষয় থেকে, প্রত্যেক আত্মা ও ঈর্ষাপরায়ণ চক্ষুনিষ্ঠ থেকে। আল্লাহ আপনাকে আরোগ্য করুন বা আল্লাহ আপনাকে বাঁচান, এইরকম পর্যন্তই। এই আয়াতগুলো ভুল কোনো আয়াত না, এগুলো প্রয়োজনে আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবিরের মুখ থেকে যখন এই আয়াত শুনে রমিজ কর্কশ স্বরে বলল, তুই কেন বারবার আমার পথের বাধা হয়ে দাঁড়াস? চলে যা তুই, নয়তো আমি এইবার তোকে ছাড়বো না। রমিজ মিয়া ঘুমের মধ্যেই বলে যাচ্ছে এইসব। আবির বুঝতে পারে স্বপ্নে সেই জিন রমিজ মিয়ার দেহে ভর করেছে। আবির মুস্কি হাসি দিয়ে বলে, রোকেয়ার জীবনে আমার সবচেয়ে ক্লোজ জিন তুই, তোকে এখনো আঘাত করতেও আমার মায়া হচ্ছে। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। এই রমিজ মিয়ার বাচ্চাকে মেরে ফেললি, এখন আবার আরেকজনকে নিতে চাচ্ছিস? বাচ্চা কি তোর জন্য জন্ম দেয় উনি? আবিরের কথা শুনে রমিজ মিয়া আবারও কর্কশ স্বরে বলে ওঠে, আর কাউকে নিব না, আমাকে ছেড়ে দে। রমিজ মিয়ার কথা শুনে আবির হেসে হেসে বলে, তুই আমাকে জবান দিচ্ছিস? আমি তোকে হাড়ে চিনি। এখন সরাসরি বল, সব চলে যাবি নাকি বন্দি করব? আবিরের কথায় রমিজ মিয়া আবারও বলে, চলে যাব, কয়েকদিন পর যাব, এখন আমার ভালো লাগছে না। আবির এবার ক্ষিপ্ত হয়ে বলে, কেন ওর শরীরে তুই বারবার ভর করছিস? তোর বাপদাদার সম্পত্তি নাকি ওর দেহ? এই মুহূর্তে তুই চলে যাবি, অন্য কাউকে ধরতে পারবি না, নয়তো তোর সাথে যদি আমার আবার দেখা হয় কোথাও, তাহলে হত্যা করে দেব কিন্তু। আবিরের কথায় রমিজ মিয়া বলে, ঠিক আছে, চলে যাচ্ছি। এইটুকু বলেই রমিজ মিয়া শান্ত হয়ে যায়। আবির রোহানের কাছ থেকে কাঁচা ফুল নেয় এবং এরপর সেই ফুল রমিজ মিয়ার বুকের উপরে রাখেন। তারপর আবার এসে কাঁচা মরিচগুলো হাতে নিয়ে ডিসলাইট দিয়ে পুড়তে শুরু করে, মুখে আয়াত উচ্চারণ করে আর হাতে মরিচ পোড়ানো। মরিচ পুরোপুরি জ্বলানোর কালো হয়ে গেলে আবির সেই মরিচ রমিজ মিয়ার নাকে ধরে। সাথে সাথে রমিজ কর্কশ স্বরে জোরে জোরে চিৎকার মেরে বলে, আরে কি করছিস তুই? ছাড় আমাকে, মরে যাচ্ছি আমি, সহ্য হচ্ছে না, আমি যাচ্ছি। রমিজ মিয়া ছটফটনি দেখে আবির হেসে হেসে বলে, আমি জানতাম তুই ওর শরীরেই লুকিয়ে থাকবি, তুই যে কত বড় ঠকবাস সেটা আমি ভালো করেই জানি। এদিকে মরিচ পোড়ার গন্ধে রমিজ মিয়া ধরপড় শুরু করে, ছাড়তে বলে, কিন্তু আবির নাক থেকে মরিচ সরায় না। পেছনে তাকিয়ে আবির রোহানকে ইঙ্গিত দিতেই নিম গাছের ডাল এনে রমিজ মিয়ার পায়ে আঘাত করতে শুরু করে। নিম গাছের ডালের আঘাতে রমিজ মিয়া যেন রুহ বের হয়ে যাচ্ছে। এদিকে রাহুল ক্যামেরা অন করে আগরবাতি জ্বালিয়ে দেয়। মোট কথা, রমিজ মিয়ার ভিতরে থাকা জিনকে একসাথে কয়েকটা শাস্তি দিয়ে দিচ্ছে। অনেকক্ষণ ছটফট করার পর আচমকা রমিজ মিয়া শান্ত হয়ে যায়। সুযোগে আবির সেই কাঁচা ফুল রমিজ মিয়ার কপালে স্পর্শ করায়, সাথে সাথে কাঁচা ফুলটি শুকিয়ে কুচকুচে কালো হয়ে যায়। আবির বলে, তার মানে তুই এখনো যাসনি? কথাটা বলে আবির আবার কাঁচা মরিচ ওনার নাকে ধরে। রোহান নিম পাতার ডাল দিয়ে পেটানো শুরু করে। রাহুল আরেকটা ফুল এনে রমিজ মিয়ার বুকের উপরে রাখে। রমিজ মিয়া আবার ধরপড় শুরু করে। দরজার সামনে জাহাঙ্গীর মিয়া সহ অনেকেই দেখে যাচ্ছে সব, মানে বাইরের কাজে যেগুলো লোক ছিল। রমিজ মিয়াকে স্পিডে ধরফর করছে, যেন শরীরের প্রত্যেকটা লোম পর্যন্ত কম্পন সৃষ্টি করেছে। এইভাবে আরো কিছু সময় কেটে যাবার পর স্থগিত হয়ে যান রমিজ মিয়া। আবির বরাবরের মতো আবারও বুকে ফুল নিয়ে যেতেই রমিজ মিয়া কপালে ধরলেন, কিন্তু এইবার আর ফুল শুকায়নি, অর্থাৎ দিন পালিয়ে গেছে। কিন্তু আবির হাল ছাড়েনি। কপালে ফুলটা ধরে রেখে রাহুল এবং রোহানকে ইশারা করলো। রাহুল আর রোহান সাথে আবিরও উচ্চারণ করতে থাকে বিসমিল্লাহ আর কি, মানে ওই দোয়াটা আবার পড়তে থাকেন। একবার না, দুইবার না, বারবার যখন তারা এই আয়াত উচ্চারণ করে যাচ্ছিল, তখনই ফুলের রংটা বদলাতে শুরু করে। আবির মুচকি হেসে বলে, দেহ ছেড়ে দিলেও স্বপ্ন জগৎ থেকে বের হলি না?
কতক্ষণ থাকবি বলে আবির আবার আয়াত পড়তে শুরু করে। রোহান নিম গাছের ডাল দিয়ে আঘাত করে যাচ্ছে। আবির নাকে কাঁচামরিচ ধরে। অনেকক্ষণ সহ্য করে থাকলেও জিনটা আবার রমিজ মিয়ার দেহে আসে, শুরু করে আবার ধরপড়। এখানে মূল বিষয় হচ্ছে জিন রমিজ মিয়ার দেহ ছেড়ে যদি আবার বেরিয়ে যায় তবে কাজ সম্পন্ন হবে, কিন্তু দেহ ছেড়ে যদি আবারও স্বপ্নে গিয়ে লুকায় তবে কোনো লাভ নেই। রাহুল আরও একটি কাঁচা ফুল এনে রমিজ মিয়ার বুকে রাখে। আবার শুরু হয় রমিজ মিয়ার ধরফরানি। আচমকা টেবিল থেকে মগটা উড়ে এসে আবিরের মাথায় লাগে। সাথে সাথে রক্ত পড়তে শুরু করে আবিরের মাথা দিয়ে। রমিজ মিয়া ঘুমের মধ্যে হেসে যাচ্ছে, কিন্তু আবির তার রোকেয়া বন্ধ করেনি। রুমের আচমকা একটি বায়ুচাপ সৃষ্টি হয় এবং পুরো রুমটা যেন রমিজ মিয়ার সাথে কম্পন শুরু করছে। সবার উদ্দেশ্যে বলে সে তার শেষ চেষ্টা চালাচ্ছে, কেউ থামবি না, রোকেয়া চালিয়ে যা। রাহুল আরো জোরে জোরে আয়াত পড়তে শুরু করে। রোহান আয়াতের উচ্চারণের পাশাপাশি ডাল দিয়ে পিটিয়ে যাচ্ছে। এদিকে জাহাঙ্গীর মিয়া শুয়ে যায় ফ্লোরে। আবির জাহাঙ্গীর মিয়ার দিকে এক নজর তাকিয়ে দেখলেন উনিও রক্তবমি করে যাচ্ছে। আবির তবুও আবির তার কাজ বন্ধ করেনি। দেখতে দেখতে রমিজ মিয়ার নাক দিয়ে এবার রক্ত ঝরতে শুরু করে। আবির তবুও দোয়া পড়ে যাচ্ছে। মাথা থেকে আবিরের রক্ত ঝরছে। মগের আঘাতে ফেটে গেছে মাথা, সেই রক্ত সোজা পড়ছে রমিজ মিয়ার গায়ে। ঘুমের মধ্যে রমিজ মিয়ার রক্তটুকু হাতে নিয়ে খেয়ে ফেলে। শরীর কাঁপছে থরথর করে, কিন্তু রক্ত খেয়েও হাসে তিনি। তবুও আবির তার রোকায়া বন্ধ করেনি। এইভাবে আরো কিছুক্ষণ যাবার পর আবিরের চোখ থেকে রক্ত ঝরা শুরু হয়। আবির বুঝতে পারছে জিনটা আবিরের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে। চোখে ঝাপসা দেখতে থাকে আবির, কিন্তু তারপরেও রোকায়া বন্ধ করা যাবে না। রক্তযুক্ত চোখে আবির চোখ বন্ধ করে ফেলে এবং চোখ বন্ধ রেখেই রোকেয়া চালাতে থাকে। পুরো রুমের আলমারি সহ অন্যান্য ডেকোরেশন কাঁপাকাঁপি শুরু করে দিছে এবং এইভাবে অনেকক্ষণ কেটে যায়। পরে রমিজ মিয়া আবার ঠান্ডা হয়ে যায়। রুমের আসবাবপত্র কাঁপাকাঁপি বন্ধ করে দেয়। আবির চোখ খুলতেই রমিজ মিয়ার শরীর থেকে একটা কালো ছায়া বেরিয়ে যায় এবং সর্বোচ্চ স্পিডে সেই কালো ছায়া জানালাতে বেরিয়ে গেল। আবির দোয়া পড়তে পড়তে আবার রমিজ মিয়ার কপালে ফুলটা রাখলেন, কিন্তু এবার নিশ্চিত হয় যে রমিজ মিয়ার দেহ থেকে অবশেষে জিনটি চলে গিয়েছে। 1 বছর 9 মাস পর। হ্যালো আবির সাহেব, আমার ছেলের জন্মদিন উপলক্ষে এলাকায় মিলাদ পড়াচ্ছি, আমি চাই আপনি আসুন। আবির ওয়াশরুমে গেছে। আমি রিয়াজ বলছি। কোন রিয়াজ? আবিরের বন্ধু? ও আচ্ছা, আপনি সহ আসবেন? সবার দাওয়াত রইল। জি ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। আপনাদের কাছে এই গল্পটি যারা ফুল শুনেছেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আমি অনেক কষ্ট করে গল্প বলি। যদি আপনাদের গল্প ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে তো থাকবেনই, পাশাপাশি আপনাদের বন্ধুদের মাঝে আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটি শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, যদি আমার এই গল্পতে বেশি রেসপন্স পড়ে তাহলে আমি আপনাদের জন্য একদম 2 ঘন্টা যাবত একটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।